গল্পের নাম ডেভিল হাসব্যান্ড, প্রতিশোধের ছায়ায় ভালোবাসা। ঘরের অন্ধকার কোণটায় দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে কেঁপে উঠল সবাই। চোখ দুটোতে যেন আগুন জ্বলছিল, ঠোঁটে হালকা বিদ্রূপের হাসি। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির গলা কাঁপছিল, তবুও সে নিজেকে শক্ত করে বলল, আমি রাজি, আমি এই বিয়ে করব। ঘরে উপস্থিত সবাই থমকে গেল। আর ছেলেটি ধীরে ধীরে বলল, তুমি জানো না কাকে বিয়ে করতে চলেছ। পরিচয়: মেয়েটির নাম ছিল মেহেরিন, ছোট্ট শহরের সাহসী এক মেয়ে। আর ছেলেটির নাম আরিস রহমান চৌধুরী। নাম শুনলেই মানুষ কাঁপে। শত কেলেঙ্কারির মাঝেও কেউ তার গায়ে হাত তুলতে সাহস করে না। সে কারো ভালোবাসা চায় না, সে চায় শুধু নিয়ন্ত্রণ। আর আজ সে পাবে এক নতুন শিকার, নিজের স্ত্রী হিসেবে। এই বিয়েটা ছিল একটা প্রতিশোধ, আর তার শুরু ছিল আজ রাতে। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁয়েছে। মেহেরি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে ছাদনা তলায়। পেছনে কবরের মতো নীরবতা। আরিফ তার চোখে চোখ রাখল, যেন নিঃশব্দে ঘোষণা করল, এ বিয়ে তোমার শেষ শুরু। ইমামের কণ্ঠে বিয়ের কাজ শেষ হতেই একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল ঘরে। মেহেরিন মনে মনে বলল, হয় যা হবার দেখা যাক, আমি হার মানব না। আর আরিফ হেঁটে চলে গেল, যেন এই বিয়ে নয়, একটা চুক্তি সই করেছে। বিয়ের পরেই মেহেরিনকে আনা হলো বিশাল এক অন্ধকার ঘরে, যেখানে রাজপ্রাসাদের মতো সাজ সাজ রব, কিন্তু প্রাণ নেই। দরজা বন্ধ হতেই ছায়ার মতো পাশে এসে দাঁড়ালো আরিস। তার ঠোঁটে সেই চেনা ঠান্ডা হাসি, চোখে অদ্ভুত শীতলতা। তুমি চেয়েছিলে এই বিয়ে, তাই তো? এবার ভোগ করো এর ফল। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে স্পষ্ট জেদ, আমি হারবো না। সারা রাত দরজার কাছে বসে থাকলো মেহেরিন। চোখের পাতা একবারও পড়ল না। মাথায় চলছিল একটাই কথা, এই সম্পর্কে কি কেবল লোক দেখানো, না এর পেছনে আরও কিছু আছে। আর সকালবেলায় অফিসের জন্য তৈরি হচ্ছিল, ঠোঁটে সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি। মেহেরিন ধীরে বলে উঠল, কেন করলেন এই বিয়ে? আরিস এক মুহূর্তে থেমে শুধু বলল, তোমার মতো মেয়েদের প্রশ্নের উত্তর আমি দিই না। তারপরে দরজা ঠেলে বেরিয়ে গেল, যেন কিছুই হয়নি। আরিস চলে গেলে ঘরে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে দেখল, একটা পৃথিবী চলছে ঠিকঠাক, শুধু তার জীবন থেমে গেছে। বিয়ের শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে সে বসে পড়ল মেঝেতে। মনে পড়ল সেই দিনগুলো, যেখানে স্বপ্ন দেখা সহজ ছিল। এখন চারপাশে রাজপ্রাসাদ, দামি আসবাব, কিন্তু কোথাও ভালোবাসা নেই। সে চোখ বন্ধ করে বলল, যুদ্ধটা আমি শেষ করেই ছাড়ব। বিছানায় না গিয়ে সারাদিন মেঝেতে বসে রইল মেহেরিন। নতুন শাড়ি, সাজগোজ, অথচ মুখে কোনো আনন্দ নেই, যেন বিয়েটা একটা শাস্তি। দুপুরে কাজের মেয়ে খাবার দিতে এসে বলল, আপা খান একটু, সারাদিন না খেয়ে অসুস্থ হয়ে যাবেন। কিন্তু মেহেরিন কাঁপা গলায় বলল, আমি কেউ না এ বাড়িতে, এখানে আমার কিছু লাগে না। ওই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামছিল আরিস। থেমে দাঁড়িয়ে শুনল কথাগুলো। তার চোখে এক ঝলক তাকালো, কিন্তু মুখে কোনো শব্দ না এলো না। রাত নামার আগেই মেহেরিন নিজের মতো করে ঘর গুছিয়ে নিল, যেন কিছুটা জেদে। সে জানে এই বাড়িতে তাকে কেউ আপন করে নেবে না, তবু নিজেকে দুর্বল দেখাবে না। হঠাৎ দরজায় শব্দ হলো। কাজের মেয়ে এসে চুপচাপ একটা বাক্স দিয়ে গেল। মেহেরিন খুলে দেখল কিছু জামা কাপড় আর একটা চিরকুট। নিজের মতো করে থেকো, আরিস লিখেছে কিনা নিশ্চিত না, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক ঝড় উঠল। সে ঘৃণা করে, তাও কেন আমার থাকার জন্য কিছু পাঠায়। মেহেরিন বুঝতে পারল না। রাত গভীর হলে অনেক দূরের জানালা দিয়ে চাঁদের আলো পড়ছিল ঘরের মেঝেতে। মেহেরিন সেই আলোয় বসে কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিল, চোখে জল নেই, কেবল নীরব ক্ষোভ। অন্যদিকে আরিস তার নিজের ঘরে বসে টেবিলের ওপর হাত রেখে তাকিয়েছিল ফোনের স্ক্রিনে। একটা পুরনো নিউজ হেডলাইন ভেসে উঠছিল, ডেভিল আরিস, নারী নিয়ে নতুন গুঞ্জন। সে চোখ বন্ধ করল,
যেন বিরক্ত, যেন ক্লান্ত, অথবা হয়তো দিগদগ্ধ কোনো পুরনো স্মৃতিতে। হঠাৎই বলল নিজেকে, এই মেয়েটা যেন বাকি সবার মতো না হয়, নইলে শেষটা ভয়ঙ্কর হবে। পরের দিন সকালটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ নিজের মুখের দিকে তাকিয়েছিল। চোখে হালকা ক্লান্তি, ঠোঁটে কঠিন এক নীরব প্রতিজ্ঞা। পেছন থেকে আরিস ঘরে ঢুকতেই দুজনের চোখ আটকায় আয়নায় প্রতিফলনে। মেহরিন ধীরে বলল, এই বিয়েটা আপনি যেমন করে চান আমি তা হতে দেব না। তার কণ্ঠে ভয় ছিল না, ছিল নিজের সম্মান বাঁচানোর শক্ত এক সংকল্প। আরিস ঠান্ডা চোখে তাকালো মেহরিনের দিকে। বিয়েটা শুধু নামেই হয়েছিল, সম্পর্কের নামে নাটক ছিল সবটা। ভুলে যেও না, যেটা ছিল আমার প্রতিশোধ আর তোমার ছিল দায়িত্ব এড়ানোর পথ। মেহরিনের গলা শুকিয়ে এলো, তবুও সে বলল, হ্যাঁ জানি, আপনি যা করেছিলেন সেটা ভালোবাসা ছিল না, ক্ষমাহীন শাস্তি। তবুও আমি আপনাকে ঠকাইনি। আরিস একটা তীব্র হাসি হেসে বলল, ঠকাওনি, তুমি তো নিজেই বলেছিলে এই বিয়ে শুধু নাম কাওয়াস্তে। তাহলে এখন এত দাবি কিসের? তার কণ্ঠে ছিল তাচ্ছিল্য, অথচ চোখে যেন জমে থাকা অভিমান ফুটে উঠেছিল। মেহেরিনে চোখ দুটো জলে ঝাপসা, কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু প্রতিদিন আপনার নির্লিপ্ত অবহেলার মাঝেও আমি আপনাকে বুঝতে চেষ্টা করেছি। আরিস তাচ্ছিলের ভান করলেও কিছু বলল না। মেহরিন এগিয়ে এলো এক পা, কাঁপা গলায় বলল, আপনি আমার জীবনকে ধ্বংস করে দিলেও আমি কখনো আপনাকে ঠকাইনি। প্রতিশোধ ছিল আপনার, কিন্তু সেই প্রতিশোধের আগুনে আমিও পুড়েছি বারবার। আরিস চোখ ফিরিয়ে নিল। সে হয়তো বুঝতেই পারল না একটা মেয়ের কষ্ট চেপে রাখা কান্না কতটা ভয়ঙ্কর হতে পারে। আরিস মেহরিনের চোখে এক ঝলক তাকালো, যেখানে ছিল না ভয়, ছিল শুধু একটা নীরব সাহস। সেই দৃষ্টিতে যেন কোথাও একটা অপরাধবোধ উঁকি দিচ্ছিল তার ভেতরে। কিন্তু মুখ শক্ত করল সে, তোমার কথাগুলো খুব নাটকীয় শোনায় মেহরিন, কিন্তু আমি নাটক সহ্য করি না। মেহরিন ধীরে বলল, তাহলে এই বিয়েটাও তো আপনার জন্য একটা নাটকই ছিল, তাই না? এক মুহূর্ত আরিস কিছু বলল না। মুখের পেশিগুলো একটু কেঁপে উঠল, যেন কিছু বলবে, আবার গিলেও ফেলল। তারপর ঠান্ডা গলায় বলল, এই ঘরে থাকবে আমার নিয়মে, না পারলে দরজা খোলা আছে। মেহরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ পিছন ফিরেই দরজার দিকে এগিয়ে গেল। আরিস চোখ ছড়িয়ে জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু পায়ের শব্দে সে মুখ ফিরিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? মেহরিন থেমে বলল, আপনি তো বললেন দরজা খোলা। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে চাই, কারণ আমি এখনো বুঝিনি আমি বন্দি না অতিথি। আরিস এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো, মুখে হালকা বিরক্তি, কিন্তু চোখে এক অজানা কৌতূহল। তোমাকে দরজা থেকে বেরোতে বলিনি। মেহরিন এক পা পিছিয়ে এসে বলল, তাহলে ঠিক করুন আপনি কি চান, কারণ আমি আপনার রোবট হয়ে থাকতে পারবো না। আরিস এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো মেহরিনের চোখে, তারপর গলা নিচু করে বলল, তুমি ভাবছো তুমি এখানে ইচ্ছায় এসেছো? মেহরিন চোখ নামিয়ে নিল, উত্তর দিল না। আরিস ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে এক অদ্ভুত শীতল আগুন। তুমি জানো না, আমি কাউকে একবার কাছে আনলে তাকে ছেড়ে দিতে শিখিনি। তুমি শুধু আমার, বুঝলে? মেহরিন চমকে তাকালো, আপনি কি আমাকে জোর করে আটকে রাখতে চান? আরিস শান্ত গলায় বলল, তুমি যদি চলে যাও তাহলে আমি এই দুনিয়ার সব দরজা বন্ধ করে দেব, শুধু তোমার জন্য। মেহরিন ধীরে ধীরে সরে দাঁড়িয়ে বলল, আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি আপনার বন্দি, অথচ আমি তো শুধুই একটা অতিথি, তাই না? আরিস ঠোঁট চেপে হাসল, অতিথিরা এত প্রশ্ন করে না। মেহরিন রেগে গেল, তাহলে পরিষ্কার করে বলুন আপনি আমাকে যেতে দেবেন না। ঠিক তখনই আরিসের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শুধু একটা নাম ভেসে উঠল, শ্যাডো 9। আরিসের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে ফোনটা ধরেই বলল, এখনই আমি আসছি।
চোখ একবার মেহেরিনের দিকে ফিরে গেল গভীরভাবে। ফোনটা কানে নিয়েই আরিস বলল, বুঝেছি, তবে ও এখন আমার সঙ্গে আছে। তার কণ্ঠে যেন হঠাৎ করে একটা চাপা তীব্রতা চলে এলো। মুহূর্তেই ভিতরেই সে আবার ঠান্ডাও হয়ে গেল। ফোনটা রেখে চোখ রাখলো মেহেরিনের চোখে। তুমি বাইরে যেতে পারো, দরজাটা বন্ধ থাকবে না। কিন্তু এক মুহূর্ত থেমে ধীরে বলল, তোমার জন্য বাইরে যে অপেক্ষা করছে তারা আমার মতো ভদ্র না। মেহেরিনের শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আরিস আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো আর স্লো মোশনে হাঁটতে হাঁটতে হারিয়ে গেল কাচের দরজা পেরিয়ে। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে ঝকঝকে আধুনিকতার মাঝে যেন তার নিঃশ্বাসটাও বেমানান। পেছনের জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দাটা একটু সরাতেই দেখতে পেল দুটো কালো গাড়ি পার্ক করা আর 4-5 জন অচেনা মুখ, যারা বারবার ঘড়ি দেখছে আর দূর থেকে তাকিয়ে আছে এই দিকেই। ওর বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। কাকে ফোন করেছিল আরিস? কি জানে সেই লোকগুলোকে? তবে তার চেয়ে বেশি গা শিউরে উঠল যখন দরজার পাশের দেয়ালে চোখ পড়ল। সেখানে লেগে থাকা একটা ছোট্ট কাগজে যেন আঁচড় দিয়ে লেখা, ভুল করেছো, এখন খেসারত দাও। মেহেরিনের ঠোঁট শুকিয়ে এলো। তার মনে হচ্ছিল কেউ যেন প্রতিটা নিঃশ্বাস গুনছে। হঠাৎ পেছন থেকে দরজার শব্দ। সে ঘুরে তাকালো। আরিস দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ কফি আর মুখে সেই চিরচেনা ঠান্ডা হাসি। তোমার জন্য বানালাম, খেয়ে নাও, সে বলল খুব নরম গলায়, যেন কিছুই হয়নি। কিন্তু মেহরিন আর সেই কণ্ঠে বিশ্বাস রাখতে পারল না। তার মন বলল, এই মানুষটাই হয়তো তার সবচেয়ে বড় ভয়। পরের দিন সকাল। ডাইনিং টেবিলে সকালে নাস্তা প্রস্তুত। চারপাশে মানুষ, অথচ মনে হয় প্রতিটি চেয়ার এক একটা প্রশ্নবোধক। মেহেরিন চুপচাপ বসে আছে, চোখের সামনে কফির কাপটা রেখে। ছু দেখেনি এখনো। আরিস এসে তার ঠিক বিপরীতে বসলো। গলাটা একটু নিচু করে বলল, ঘুম হয়েছিল তো? নাকি আমার ছায়া তোমার ঘুমেও ঢুকে পড়েছে? তার হাসিটা ছিল ঠান্ডা, হিসেবি, এমন এক তীক্ষ্ণ কৌতুক যেন খেলনার মতো করে মানুষের আতঙ্ক নিয়ে খেলে। মেহেরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলা শুকনো, কিন্তু কথাটা ঠিকঠাক উচ্চারণ করলো। তুমি কি চাও আরিস? আরিস টেবিলের উপর আঙুল টোকা দিতে দিতে বলল, শুধু তুমি আর তোমার বিশ্বাস। সে ঝুঁকে বলল, কিন্তু বিশ্বাস পাওয়ার জন্য সবাই সোজা রাস্তা বেছে নেয় না, জানো? মেরিনের কাঁধে হিমশীতল স্পর্শ রেখে চলে গেল সে। তার গায়ে যেন শীতল বিষ ছুঁয়ে গেল, ঠান্ডা, ধূর্ত আর হিংস্র। সেই দিন দুপুরে মেহেরিন অনেক কষ্টে সাহস করে খুঁজতে গেল ঘরের একটা পুরনো আলমারি, যেটা আরিসের বাবা মার জিনিসে ভর্তি ছিল, যেটা আর কেউ ছয় না। হঠাৎ একটা কাঠের ছোট বাক্সের ভেতর পায় অদ্ভুত কিছু, একটা পুরনো ডায়েরি। আর সেই ডায়েরির পাতায় লেখা যে আরিসকে সবাই চেনে, সে আসল নয়। সত্যিকারের আরিস শুধু রাতেই জেগে ওঠে। মেহরিন অবাক হয়ে গেল। এটা কি লেখা? কে লিখেছে? আর কি মানে এর? পরের দিন সকালে আরিস স্বাভাবিক। সে হালকা কথা বলে, মেহরিনকে হাসানোর চেষ্টা করে। কিন্তু মেহরিন এখন তার চোখে দেখছে সেই ছায়া, যেটা রাতের ফোনে ছিল, যেটা ডায়েরির পাতায় লেখা ছিল। আরিস বলল, আজ রাতটা একটু অন্যরকম হবে, প্রস্তুত থেকো। তার ঠোঁটে হাসি, কিন্তু চোখে আগুন। আর মেহরিন স্পষ্ট বুঝতে পারল, এই মানুষটার হাসির আড়ালেই আছে কোনো ভয়ঙ্কর খেলা। রাত তখন গভীর, বাড়িটা নিস্তব্ধ, যেন নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাওয়া যায়। মেহরিন বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ এলো, ভাঙা কাঁচের আওয়াজ। সে দৌড়ে গেল ভিতরে। তার চোখের সামনে যা দেখল, সেটা ঠিক স্বপ্ন না, দুঃস্বপ্ন। সেটা বোঝারও সময় ছিল না। আরিস আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুঠো করে দিয়ে আয়না ভেঙে ফেলেছে। তার চোখ দুটো লাল, নিঃশ্বাস ভারী, ঠোঁটের কোণে রক্ত। সে এক নজরে তাকালো মেহরিনের দিকে, কিন্তু সেটা আরিস ছিল না, সেটা ছিল অন্য কেউ। মেহরিন শিউরে উঠল।
তার পা যেন মাটিতে আটকে গেছে। আরিস ধীরে ধীরে কাছে এলো, মুখটা হালকা এক ফিসফিসে হাসি। তুমি জানো আমি কি হতে পারি? সে সামনে এসে থেমে গেল। মেহেরিনের চুলের গোড়ায় মুখ এনে বলল, আমার মধ্যে একটা ছায়া আছে, সে কখন জেগে ওঠে আমি নিজেও জানি না। তার গলা ভাঙা কিন্তু ঠান্ডা, যেন একসাথে শিকারী আর শিকারের মধ্যে কথা হচ্ছে। দৃশ্যপট বদলে যায়। একটা শিশু, একটা ছোট ছেলেটা কান্না করছে। একটা মহিলা, তার মা, বলছে, তুই কেন এসেছিস আমার জীবনে? তুই তো আমার অভিশাপ। ছেলেটা মুখে হাত চেপে কান্না চেপে ধরে। তার পেছনে দাঁড়িয়ে আছে এক পুরুষ, নির্বিকার, দূরের মানুষ, যে শুধু কাজ নিয়ে ব্যস্ত। এই ছিল আরিসের শৈশব। এই ঘরেই সে প্রথম ভয় চিনেছিল আর শিখেছিল ভয় দেখাতে। এই সেই ছেলেটা যে এখন আরিস, যার মনে জমেছে শীতল ক্রোধ, শৈশবের অবজ্ঞা আর অনাহারের ব্যথা। যখন খুব রেগে যায় তখন তার চোখের সামনে সেই মা ফিরে আসে। তার ভিতরে লুকিয়ে থাকা সেই অন্য মানুষ, যে কাঁদে না, ভালোবাসে না, কেবল শাস্তি দিতে জানে, জেগে ওঠে। এই মানুষটাই আজ মেহেরিনের স্বামী, আর সে জানে না কি ভয়ঙ্কর কিছু সে বিয়ে করে ফেলেছে। পরের দিন সকালে সব কিছু স্বাভাবিক। আরিস খুব সাধারণ ভঙ্গিতে নাস্তা করছে, অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। মেহরিন বলল, গতকাল রাতে কি হয়েছিল? আরিস একটু থেমে বলল, ঘুমের মাঝে দুঃস্বপ্ন এসেছিল বোধহয়। তুমি ভয় পেয়ে গিয়েছিলে? মেহরিন জবাব দিল না। তার ভেতরে কিছু একটা বলল, এই লোকটা কিছু একটা লুকাচ্ছে, আর সেই কিছুটা সে ভয়ঙ্কর, যেটা সে অনুভব করতে পারছে। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। অন্ধকার রাত, নীরবতা এতটাই গা ছমছমে যে মনে হচ্ছে ঘড়ির কাঁটা থেমে গেছে। মেহেরিন ভাবে, এই জন্যই যেদিন এসেছিলাম কাউকে দেখেছিলাম না এ বাড়িতে। একমাত্র আরিস ছিল এই বাড়িতে। তার ঠোঁটে চাপা একটা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে রয়েছে আগুন, প্রতিশোধের আগুন। নিজেই মনেই ফিসফিস করে বলে উঠল, আমি যদি এখনই পালিয়ে যাই তাহলে কি হবে? আমি হয়তো এই ভয়াবহতা থেকে মুক্তি পাব, কিন্তু তাহলে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ, সেটা কি কেউ নেবে? তার চোখে জলজল করে উঠল অদম্য এক সংকল্প। না, আমি পালাবো না, আমি এখানেই থাকবো। আগে তাকে সুস্থ করে তুলব, তারপর আমি শুরু করব আমার খেলা, ভয়ঙ্কর নৃশংস প্রতিশোধের খেলা। একবার পিছনে তাকালো। আরিস, এই মানুষটাই যার জন্য তার বোন, আর আজ সেই মানুষটাই তার প্রতিশোধের প্রধান অস্ত্র হবে। মেহেরিন এবার চোখ বন্ধ করল, ঠোঁটে একটুখানি ঠান্ডা হাসি। শুরু হোক আমার খেলা, মিস্টার আরিস, সুস্থ হয়ে ওঠো, কারণ তারপর যা হবে তা হয়তো তোমার জীবনটাকেই বদলে দেবে। চলবে। রাত গভীর। মেহেরিন চুপচাপ বসে জানালার পাশে। বাইরে অন্ধকার, ভেতরের আলো নিভে গেছে, শুধু তার চোখ দুটো জ্বলছে। তীব্র অপমান, যন্ত্রণা আর অভিমান একসাথে জমাট বেঁধে উঠেছে। হঠাৎ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে বলল, আরিস, এবার থেকে আমার ভিন্ন রূপ দেখবে। কাল সকাল থেকে শুরু হবে নতুন এক খেলা। সকাল। আরিস রহমান চৌধুরী রুমে ঢুকে হঠাৎ থমকে দাঁড়ালো। তার বিছানার পাশে একগাদা ব্যাগ, আলমারির সামনে দাঁড়িয়ে মেহেরিন। আরিস বিস্ময়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? এই ব্যাগগুলো কেন? আমার রুমে কি করছো? মেহেরিন ঘুরে তাকালো, চোখে দুটি, ঠোঁটে হালকা হাসি। আসবো না কেন? আজ থেকে আমি এখানেই থাকবো। আরিস হতবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট? কি বলছো তুমি? আমার রুমে থাকবে মানে? মেহেরিন শান্ত গলায় বলল, যেমন আপনার এই রুমে থাকার অধিকার আছে, আমারও আছে। আমি আপনার স্ত্রী, 50-50। তাই আপনি যেখানে থাকবেন আজ থেকে আমিও সেখানেই থাকবো। আরিস কিছু বলতে গিয়েও থেমে গেল। মেহেরিন ইতিমধ্যেই তার জিনিসগুলো গোছানো শুরু করে দিয়েছে। আরিস কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে পেছনে ঘুরে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে ছিল অজানা এক প্রশ্ন, আর ভেতরে জমাট বাঁধা অস্থিরতা। রাত গড়িয়ে গেল, অথচ আরিস ফিরল না ঘরে।
মেহেরিন একবার দরজার দিকে তাকায়, আবার জানালার দিকে। দূরে মসজিদের আজান ভেসে আসছে। ফজরের সময় হয়ে গেছে। সে জানে আরিফ নামাজ পড়ে, তবু আজ সে কোথায়? হঠাৎ দরজায় ধীরে ধীরে কড়া পড়ল। একবার, দুবার। মেহরিন উঠে দাঁড়ায়, কিন্তু কিছু বলে না। অপেক্ষা করলো। দরজা খুলে গেল ধীরে। আরিফ দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখে লাল, মুখ গম্ভীর, কিন্তু চোখের গভীরে স্পষ্ট ক্লান্তির ছায়া। মেহরিন কিছু বলার আগেই আরিফ ভেতরে ঢুকে গেল। না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, শুধু একটা দীর্ঘ নীরবতা। সে কোট খুলে টেবিলে রাখলো। জামাটা খোলার সময় হাত থমকে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দেখতে দেখতে এভাবে একে একে দিন কেটে যায়। আরিফ নিজের মতো থাকে। মেহেরিনের সঙ্গে বিশেষ কথা বলে না। মেহেরিন অনেকবার চেষ্টা করে সম্পর্কটা স্বাভাবিক করতে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সে বুঝতে পারে আরিফের জীবনে নিজের কোনো গুরুত্ব নেই। তবুও নীরবে অপেক্ষা করতে থাকে সে, যদি কোনোদিনও কিছু বদলে যায়। এভাবেই একদিন হঠাৎ রাতে বাড়ি ফিরে কিছু না খেয়ে শুয়ে পড়ে আরিফ। রাত গভীর হলে মেহেরিন চিন্তায় পড়ে। আরিফকে ডাকতে থাকে খাবার খাওয়ার জন্য, কোনো সাড়া নেই। ধীরে ধীরে ঘরে গিয়ে দেখে আরিফ বিছানায় অচেতন। কপালে হাত রাখতেই চমকে ওঠে সে। জ্বরে কাঁপছে আরিফ, শরীর একেবারে গরম হয়ে আছে। চোখে জল চলে আসে মেহেরিন। এভাবে তো কাউকে ফেলে রাখা যায় না। সে রাতেই শুরু হয় তার একনিষ্ঠ সেবা ভরা ভালোবাসা দিয়ে। জলের পট্টি বদলে দিচ্ছে সারা রাত, ঘুমোচ্ছে না একটুকুও। মাঝে মাঝে ঘেমে উঠলে কাপড় পাল্টে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে যত্ন করে। নরম আলোয় আরিফের চোখ আধঘোলা হয়ে দেখে সামনে বসে থাকা এক ক্লান্ত মুখ, কিন্তু তাতে ঝরে পড়ছে একরাশ স্নেহ। বুকের গভীরে হালকা কাঁপন টের পায় সে। এতদিন এমন ভালোবাসা পায়নি। অবচেতন মনে ধীরে ধীরে সেই মুখের জন্য দুর্বল হয়ে পড়তে থাকে আরিফ। পরের দিনগুলোতেও মেহেরিন যেন একনিষ্ঠ ছায়া। খাবার বানিয়ে খাইয়ে দিচ্ছে, বারবার শরীরের যত্ন নিচ্ছে। আরিফ কিছু বলতে পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। মাঝে মাঝে তার ভিতরে এক অজানা অনুভব তৈরি হচ্ছে। ভালোবাসা কি এমনই হয়? যে মেয়েটিকে এতদিন গুরুত্ব দেয়নি, সেই তো আজ প্রাণপণে পাশে। এই স্নেহ, এই যত্ন না চাইতেই মনটা টেনে নিচ্ছে মেহেরিনের দিকে। দেখতে দেখতে দিন গড়িয়ে যায়। ধীরে ধীরে আরিফ বুঝতে পারে মেহেরিন শুধু একজন দায়িত্ব নয়, ও তার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাকে ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। এক সন্ধ্যায় যখন বারান্দায় বসে চা খাচ্ছিল, আরিফ একদৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। হালকা বাতাসে তার চুল উড়ছে, সে যেন চোখ সরাতে পারছে না। তুমি কি জানো, তোমার মতো কেউ আমার জীবনে কখনো আসেনি, আরিফ হঠাৎ বলে ওঠে। মেহেরিন হেসে তাকায়, কিছু বলে না, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের শান্তি। একদিন বাড়িতে কেউ নেই, আরিফ অফিসে। হঠাৎ বিকেলে বৃষ্টি নামে। মেহেরিন ছুটে যায় ছাদে, বৃষ্টিতে ভিজতে। তার আনন্দ যেন শিশুর মতো। সে হাত বাড়িয়ে নাচতে থাকে, ঘুরতে থাকে। হঠাৎ চোখ যায় গেটের দিকে। আরিফ দাঁড়িয়ে, ভিজে যাওয়া মেহেরিনের দিকে তাকিয়ে, চোখে এক গভীর দৃষ্টি। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে ভালোবাসার ঝলক। মেহেরিন লজ্জায় নিচে নেমে যায়, আর আরিফ একা একা হাসতে হাসতে ঘরে ফিরে যায়। সেই হাসির মানে মেহেরিন তখনও পুরোটা বোঝে না। রাতের খাবার খাওয়ার পর হঠাৎ লোডশেডিং, পুরো ঘর অন্ধকার। হঠাৎ জেনারেটরটাও খারাপ হয়ে গিয়েছে। মোমবাতির আলোয় আরিফ দেখে মেহেরিন এক কাপ চা হাতে নিয়ে এগিয়ে আসছে। চুপচাপ দুজন বসে থাকে। আলো ছায়ায় মেহেরিনের মুখটায় একটা মায়া খেলে যায়। আরিফ হঠাৎ বলে, তুমি কি জানো, এই অন্ধকারেই আমি তোমার সবচেয়ে স্পষ্ট দেখতে পাই। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে রয় আরিফের দিকে। একদিন মেহেরিন রান্না করছে, গুনগুন করে গান গাইতে গাইতে। আরিফ পাশের সোফায় বসে কাজ করছিল। হঠাৎ থেমে যায়। সে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটাই আজ
তার ঘর আলোকিত করে রেখেছে। আরিস মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। আরিস মনে মনে বলে, তুমি হাসলে ঘরটাও হাসে, তুমি না থাকলে মনে হয় কিছুই নেই। হঠাৎ চোখাচোখি হওয়ায় দুজনে আরিস মুগ্ধ দৃষ্টি দেখে মেহেরিন লজ্জায় মুখ নামিয়ে ফেলে। এভাবে তাদের দুজনের কিছু সুন্দর দিন কাটতে থাকে। আরিস একদিন অফিস থেকে ফেরার সময় মেহেরিনের জন্য গাজরা নিয়ে আসে, কিন্তু কিভাবে মেহেরিনকে দেবে বুঝে উঠতে পারে না। তাই আরিস ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় আর গেটের কাছে এসে দেখে মেহেরিন আসছে কিনা। মেহেরিনকে আসতে দেখে আরিস চট করে কিছু কোম্পানির ফাইল নিয়ে বসে পড়ে খাটে। কাজ করার অজুহাত দেখানোর চেষ্টা করে, কিন্তু আরিসের মনোযোগ ছিল মেহেরিনের ওপর। যেন মেহেরিন দেখতে পায় টেবিলের উপর রাখা গাজরাটি। আর পরে আরিস দেখতে চেয়েছিল এই গাজরাটি মেহেরিনের খোপায় দিলে দেখতে কেমন লাগে। আরিস বারবার মেহেরিনের দিকে তাকাচ্ছিল, মেহেরিন কী করে, গাজরাটি কখন নেয় আর কখন পরে। কিন্তু মেহেরিন ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল আঁচড়ায়, অন্যান্য কাজ করে, কিন্তু গাজরাটা নেয় না। ফলে বাধ্য হয়ে আরিস নিজেই বলেও, তখন একটা গাজরা আছে, পরে নিও। একজন বিক্রি করছিল, আমাকে জোর করছিল নিয়ে নিতে, তাই আমি বাধ্য হয়ে নিয়েছি। ভাবলাম ফেলে দেবো কেন, নিয়ে যাই বাড়িতে, তোমার যদি ভালো লাগে তুমি নিতে পারো। মেহেরিন কিছুক্ষণ আয়নার প্রতিবিম্বের মধ্য দিয়ে আরিসকে দেখল, তারপর অবশেষে গাজরাটি নিয়ে কোপায় বাঁধতে লাগলো, কিন্তু কিছুতেই ভালো করে বাঁধতে পারছিল না। আরিস ফাইলগুলো রেখে মেহেরিনের পেছনে গিয়ে দাঁড়ালো। অবশেষে আরিস গাজরাটি মেহেরিনের খোপাতে বেঁধে দেয় সুন্দর করে। আর এতটা কাছে আসায় মেহেরিনের শরীর থেকে একটা সুন্দর স্মেল নাকে প্রবেশ করে আরিসের। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, যা আরিসকে অন্য জগতে নিয়ে যেতে লাগে। সেই মুহূর্তেই মেহেরিন দূরে সরে যায়। আরিসকে বলে, ধন্যবাদ বেঁধে দেওয়ার জন্য। মেহেরিনের কথাতে আরিসের ধ্যান ভাঙে। সে কিছুক্ষণ মেহেরিনের দিকে তাকিয়ে থেকে তারপর আবার অফিসের কাজ নিয়ে বসে পড়ে। মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিসের দিকে, তারপর সেও তার গন্তব্যে চলে যায়। এই বাড়িতে এখন শুধু দুইটা মানুষই আছে যারা একে অপরের দৃষ্টি এড়িয়ে থাকলেও মনের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করে। আরিস রহমান চৌধুরী, যে প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে। সে বুঝতে পারে মেহেরিন যেন ওর নিঃশ্বাসে ঢুকে গেছে অদৃশ্যভাবে, আর তাই ঠিক করে অনেক অপেক্ষা হয়েছে। এই জন্মদিনেই বলবে সব। মেহেরিনের জন্মদিন দুদিন পর, কালকেই সব ব্যবস্থা করতে হবে। একটা স্মরণীয় দিন, যেখানে সে মেহেরিনকে চিরদিনের জন্য নিজের করে নেবে। জন্মদিনের দিন পরের দিন সকাল থেকেই আরিস ব্যস্ত হয়ে পড়ে। ডেকোরেশন, কেক, ফুল, প্রতিটা জিনিস সে নিজে হাতে ঠিক করে। একটার পর একটা রঙিন বেলুন সাজিয়ে রাখে সে। দেয়ালে নরম আলোয় লেখা হ্যাপি বার্থডে মেহেরিন। কেয়ারটেকার অবাক চোখে দেখে, এমনটা তো কখনো করেনি ও। মেহেরিন কিছুই জানে না, জানুকও না, সবটাই হবে একটা সারপ্রাইজ। আর রাতে, সেই রাতে আরিসের চোখে থাকবে শুধু একটাই লক্ষ্য, আজ বলতেই হবে, আজ মেহেরিনকে চিরদিনের জন্য নিজের করে নেবে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রাত ঠিক 11:30। ছাদের সব সাজানো শেষ। চারদিকের আলো নরম, গোলাপি রঙের লাইট জ্বলছে মৃদু মৃদু। মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি, যেন স্বপ্নের মাটিতে পা ফেলছে কেউ। আরিস আস্তে করে মেহেরিনকে ডাকে, চোখ বেঁধে দেয় কাপড়। একটি হাত ধরে নিঃশব্দে ছাদে নিয়ে আসে তাকে। চলো এখন চোখ খুলে দেখো, কানে কানে ফিসফিস করে বলে আরিস। মেহেরিন ধীরে ধীরে কাপড়টা খুলে ফেলে চোখ থেকে। চোখ খুলে থমকে দাঁড়ায়, যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে তার। সামনে দাঁড়িয়ে আছে স্বপ্ন, আলো আর ভালোবাসার এক মায়াবী মিলনস্থল। চারদিক জুড়ে গোলাপ ফুলের সৌরভ, আলো ছায়ায় মোহ। মেহেরিন কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলে।
আরিস ধীরে ধীরে মেহেরিনের হাত ধরে কেকের টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলটাও ফুলে ফুলে সাজানো, কেকের ওপর লেখা হ্যাপি বার্থডে মেহেরিন। মেহেরিনের চোখ ছলছল করে ওঠে। এই প্রথম কেউ এভাবে তাকে বিশেষ করে তোলে। সে কাঁপা হাতে ছুরি তুলে। আরিস পাশে দাঁড়িয়ে, চোখে একরাশ আবেগ। কেক কাটা হয়। এই মুহূর্তটা যেন সময়ের গহীন থেকে চিরকাল থাকবে। প্রথম টুকরো কেক আরিস এগিয়ে দেয় মেহেরিনের মুখে। মেহেরিন লজ্জায় মাথা নিচু করে, তারপর একটু হেসে কেক খেয়ে নেয়। তারপর সেই একইভাবে কেক তুলে ধরে আরিসের দিকে। দুজনে চোখে চোখ পড়ে। কথা হয় না, কিন্তু সব কথা যেন বলা হয়ে যায়। আকাশে তারারা যেন মিটিমিটি হেসে বলে, এই রাত্রি আজ শুধু তাদের। মেহেরিনের চোখের কোণ ভিজে যায় এই ভালোবাসার মুহূর্তে। অবশেষে রাতটা হয়ে উঠল মেহেরিনের জীবনে সবচেয়ে স্মরণীয় রাত। কেক কাটা আর খাওয়ানো শেষে চারপাশে এক অপার্থিব আলো ছায়ার মাঝে হঠাৎই আরিস নরম মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাতে একটা টকটকে লাল গোলাপ। চারিদিক নিস্তব্ধ, বাতাসটাও যেন থমকে দাঁড়িয়েছে। মেহেরিনের চোখে বিস্ময়ে বড় হয়ে আসে। আরিস গভীর চোখে তাকিয়ে বলে, মেহেরিন, জীবনের প্রতিটা সকাল তোমার মুখ দেখে শুরু করতে চাই। তোমার হাতটা ধরে প্রতিটা সন্ধ্যা শেষ করতে চাই। শুধু আজ নয়, সারা জীবনের জন্য তুমি হবে আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনসঙ্গিনী হয়ে আমার পাশে থাকবে। তার গলা ছিল নিশ্চয়তা, চোখে ছিল স্নেহ আর গভীর ভালোবাসা। সেই মুহূর্তে মেহেরিনের চোখ বেয়ে নেমে এলো দু ফোঁটা অশ্রু। আনন্দের, আবেগের, এক নিঃশব্দ সম্মতির অশ্রু। হঠাৎ করেই সময় থেমে যায়। জন্মদিনের সাজে মেহেরিন ঠিক যেন এক পরীর মতো দাঁড়িয়েছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে উড়ে যাচ্ছে কিছু কনফেটি আর রঙিন বেলুনের দুলুনি। একটা ছোট আলো ঝলমলে ঘর, এবং সেই ঘরের মাঝখানে হাঁটু গেড়ে বসে থাকা একজন মানুষ, আরিস। তার হাতে এক টুকরো গোলাপ, লাল, গভীর ভালোবাসার প্রতীক। আরিসের চোখ দুটো কাঁপছে, কিন্তু ভয় নয়, ভালোবাসার তীব্রতা জমে উঠেছে সেখানে। সে বলল ধীর গলায়, মেহেরিন, আজকে শুধু তোমার জন্মদিন না, আমার ভালোবাসারও নতুন জন্ম হলো। তুমি যদি চাও, এই গোলাপটার মতোই আমি আমার জীবনটার তোমার হাতে তুলে দিতে চাই। বাকি জীবনটা তুমি আর আমি একসাথে, স্ত্রী হিসেবে নয়, সঙ্গী হিসেবে, ভালোবাসা হিসেবে নয়, নিঃশর্ত অনুভব হয়ে। তুমি কি আমায় গ্রহণ করবে? মেহেরিন চুপ, চোখে জল জমেছে, কিন্তু ঠোঁটে এক টুকরো অনির্বচনীয় হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কাঁপা কাঁপা হাতে গোলাপটা তুলে নিল আরিসের হাত থেকে। চোখে চোখ রাখল, বলল, চোখের জল আর মুখে হাসি নিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল, এই জীবনটা আমরা একসাথেই কাটাবো, শুধু তুমি আর আমি, চিরদিন। তারপর সে হঠাৎ নিচু হয়ে আরিসকে জড়িয়ে ধরল। দুই হৃদয় এক হয়ে গেল নিঃশব্দে, যেন নিঃশ্বাসও থমকে গেল কিছু সময়ের জন্য। এই ঘরে সেই আলোয় শুধু দুজন মানুষ আর একটি মুহূর্ত, যা কোনো গল্প নয়, বাস্তব এক ভালোবাসা। চলবে। মেহেরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। গোলাপটা হাতে ধরে চোখ বন্ধ করলো সে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। আরিস তার দিকে এগিয়ে এসে মৃদু গলায় বলল, ভয় পেও না, আমি আছি সব সময়, সব কষ্টের পাশে। মেহেরিন চোখ খুলে তাকালো তার দিকে, যেন প্রথমবার ভালোবাসা বুঝছে। হঠাৎ হাওয়াটা একটু ঠান্ডা হয়ে এলো। গোলাপের পাপড়িগুলো বাতাসে দুলে উঠল। মেহেরিনের চুলও উড়ে পড়ছে গালের ওপর। আরিস হাত বাড়িয়ে সরিয়ে দিল মমতা ভরে। তুমি জানো, এই চুলের গন্ধ আমাকে পাগল করে তোলে। বলে আরিস মৃদু হেসে তাকালো তার চোখে। মেহেরিন লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু হৃদয়ের ভেতর এক অদ্ভুত কাঁপুনি, ভয় নাকি ভালোবাসা নিজেও বোঝে না। তার অতীত তাকে আড়ালে টেনে ধরে,
যেন বিশ্বাস ভেঙেছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু আজ এই মানুষটা কি পারবে সব বদলে দিতে? আচ্ছা, তুমি কেন আমাকে বিয়ে করলে আরিস? হঠাৎ করেই মেহরিন প্রশ্নটা ছুড়ে দেয়। আরিস কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে গভীরতা। কারণ আমি জানি না তুমি আমারই, ভাগ্য যাই বলুক না কেন। আরিস বলল, তুমি জানো আমরা আজ রাতটা ছাদে কাটাবো, শুধু তুমি আর আমি। মেহরিন হালকা হাসল, একটা চাপা ভয় আর না বলা আনন্দ তার ভেতর ঘুরপাক খাচ্ছিল। ছাদের উপর মাটির বড় পটের পাশে দুজনে বসে। ছাদটা যেন আজও একটু বেশি জলজলে ছিল। আরিস তার পাশেই শুয়ে পড়ল, হাত মেহরিনের হাতের উপর। এই চাঁদের নিচেই আমাদের নতুন শুরু হোক মেহরিন। মেহরিন চোখ বন্ধ করল। আমাকে একটু সময় দাও আরিস, আমি আস্তে আস্তে পুরোপুরি তোমার হব। সেই রাতটা যেন কোনো স্বপ্নের মতো। তারা দুজনেই ছাদের উপর শুয়ে থেকে কথা বলছিল, হাসছিল, মাঝে মাঝে নীরবতা। তবে সেই নীরবতায় ছিল একরাশ অনুভূতির স্রোত। আরিস মেহরিনের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি তোমার মুখে একটা কথা শোনার জন্য অপেক্ষা করছি, শুধু হ্যাঁ। মেহরিন চোখ মেলে বলল, আরও কিছুটা সময় দাও, আমি নিজেকে তৈরি করছি। সকালে সূর্য উঠতেই মোবাইল বেজে উঠল। বিজনেস পার্টনারের ফোন। আরিসকে যেতে হবে পাহাড়ি রাস্তায়, একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সাইন্ডে। 2 দিনের কাজ, তাড়াতাড়ি ফিরে আসবো, আরিস বলল, মেহরিনের কপালে চুমু দিয়ে। এই 2 দিনে তুমি তৈরি হয়ে নিও, আমি ফিরে এসে তোমার মুখে হ্যাঁ শুনতে চাই। মেহরিন মুচকি হাসল, তবে সেই হাসি যেন কেমন অদ্ভুত। ভেতরে কোথাও যেন একটা অদৃশ্য ছায়া তার চোখে ভাসল। আরিস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাহাড়ি পথের দিকে। মেহরিন দাঁড়িয়ে থাকে বারান্দায়, তার চুল বাতাতে উঠছিল, চোখে অদ্ভুত দৃষ্টি। তুমি ফিরবে আরিস, কিন্তু হয়তো সব কিছু আর আগের মতো থাকবে না। তার ঠোঁটে একরাশ অদ্ভুত হাসি, ভয়ানক কিন্তু চোখে জল। আজ আরিস একাই গাড়ি নিয়ে চলে যায়, ড্রাইভার সঙ্গে নেয়নি। গাড়ির জানালাটা খুলে গাড়িটা চালাচ্ছিল আরিস পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। গাড়ি উঠে চলেছে পাহাড়ি শহরের দিকে। বাইরের প্রকৃতির সৌন্দর্য, পাইন গাছ, রোদ ছায়ার খেলা, সব কিছু যেন আজ তাকে ছুঁতে পারছে না। হঠাৎ ফোন বেজে ওঠে, স্ক্রিনে নাম ভেসে ওঠে মেহরিন। একটুও ভাবে না আরিস, হেসে ফোন রিসিভ করেন। আরিস, কী গো, এক্ষুনি না বলে গিয়েছিলাম ফিরেই তোমার মুখে হ্যাঁ শুনবো? এভাবে তো আরেকবার প্রেমে পড়ে যাচ্ছি। হাসতে হাসতে ফোনটা স্পিকারে দেয়, কিন্তু তখনই মেহরিন চুপচাপ দাঁড়িয়ে, ঠোঁটে এক অদ্ভুত শয়তানি হাসি, কণ্ঠে শীতলতা। মেহরিন, গুড বাই ডেভিল হাসবেন্ড, তোমার মৃত্যু কামনা করছি। এখন তোমার মৃত্যু যেন সত্যিই হয়ে আসে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। না শুধু মুখ না, তোমার অস্তিত্বই যেন মুছে যায়। আরিস গাড়ির ভেতরে থমকে যায়। মেহরিন, এসব কি বলছো তুমি? মেহরিন, তুমি কি জানো আরিস, আজকে এই চাঁদ আমার সাক্ষী। তোমার মৃত্যু আজ শুরু হলো। তুমি প্রচণ্ড কষ্ট পাবে। আমি চাই তুমি পুড়ে ছাই হয়ে যাও। আজ তোমার জান্নাতের রওনা শুরু হোক। আরিস রহমান চৌধুরী, গুড বাই হাসবেন্ড। আমিন। আমি দোয়া করে দিলাম আরিস, তুমি আজ মুক্তি পাবে আমার থেকে, এই পৃথিবী থেকে। আরিস হতবাক, কিছু বলার আগেই পেছন থেকে হঠাৎ দ্রুতগতির একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে। গাড়ি কয়েক ঘূর্ণি খেয়ে এক খাদের দিকে ছুটে যায়। আরিস চিৎকার করে ওঠে, মেহরিন! সব কিছু ধোঁয়াশে, ঝাপসা, আর শেষ শব্দ, একটা জোরে বিস্ফোরণ। গাড়ির ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে পাহাড়ের নিচে। মেহরিন এক কোণে দাঁড়িয়ে ফোন কানে ধরে। বিস্ফোরণের বিকট শব্দটা স্পিকারে শুনে চোখ বন্ধ করে শ্বাস নেয়। তারপর শয়তানি জয়ী এক হাসি মুখে ফুটে ওঠে। মেহরিন ধীরে মনে মনে ভিতরে গর্জে ওঠে, শুভ যাত্রা আমার ডেভিল হাসবেন্ড। এইবার তুমিই বলো, কে আসলে ডেভিল? সময় কেটে গেছে প্রায় 1 বছর। দুর্ঘটনার সেই রাতের পর
সব কিছু যেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। মেহেরিন নেই আর আগের মতো। সে এখন আর কান্না করে না। ভালোবাসার শব্দটার প্রতিধ্বনি তার হৃদয়ে নেই। সে আজ নতুন এক পরিচয়ে পথ চলা শুরু করে দিয়েছে। মেহেরিন এখন একটা নতুন শহরে বাস করে। নামটা বদলায়নি, কিন্তু পরিচয়টা বদলে গেছে। লোকজন ভাবে সে সাধারণ একজন ছাত্রী, কলেজে পড়ছে মাস্টার্সে। কিন্তু কেউ জানে না এই সাধারণ মুখের পেছনে গোপন বয়ে চলেছে এক আগুন, এক নীরব যুদ্ধ। প্রতিদিন ক্লাসে যায়, হাসে, পড়ে। অভিনয়ের মাস্টার সে। তার হেসে পড়া, বন্ধুত্ব, চুপচাপ থাকা সব কিছু যেন এক নিখুঁত নাটক। কলেজের পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, টিউশনি করে বেশ ভালোই তার দিনটা কেটে যায়। আর রাতে এক একটা রাত পার হয় মনের মধ্যে কিছু একটা কষ্ট নিয়ে। প্রত্যেকটা রাত তার কাটে। মেহেরিন বুঝতে পারে না কিসের অনুতাপ তাকে পুরো শেষ করে দেয়। মনের মধ্যে একটা কষ্ট যেন বয়ে বেড়ায় হাসি খুশি মুখের আড়ালে। এখনও মাঝরাতে উঠে ঘেমে যায়। সেই বিস্ফোরণের শব্দ, আরিসের চিৎকার, মেহেরিন, এই শব্দটা এখনও কানে বাজে তার। সেই চিৎকার করে উঠতে চায়, কিন্তু পারে না, কারণ এখন সে দুর্বল নয়। মেহেরিন এখন নিজেকে যথেষ্ট শক্ত করে ফেলেছে মনের দিক থেকে। ক্লাসে আজ হঠাৎ খবর এলো, তোমাদের ক্লাসে একজন নতুন টিচার জয়েন করেছেন। প্রথমে মেহেরিন খুব একটা গুরুত্ব দেয়নি। যে কোনো একটা টিচার এসেছে তাতে তার মাথা ব্যথা নেই, কিন্তু বাদবাকি স্টুডেন্টের জানার কৌতূহলের শেষ নেই। কেউ কেউ বলছে নতুন টিচার যে এসেছে ভীষণ হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর। এরকম নানান কথা স্টুডেন্টরা আলোচনা করছে। মেহেরিনের ওদিকে কোনো মাতামাতি নেই, সে রয়েছে নিজের মতো করে। ঠিক সেই সময় দরজা ঠেলে ক্লাসে প্রবেশ করলেন সেই নতুন টিচার। লম্বা, ফর্সা, চোখে চশমা, গম্ভীর মুখে এক নজর পুরো ক্লাস ঘুরে তাকালেন। সব মেয়েরা যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল। এক একটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। সাথের হাঁটা কাটা, হাতে ঘড়ি, স্টাইলিশ কিন্তু ডেসেন্ট লুক। তার নাম আদিল রহমান। মেহেরিন জানালার পাশে বসেছিল, মুখ নামিয়ে বইয়ের পাতায় চোখ। সে চোখ তুলে এক ঝলক দেখল, আবার মন দিল লেখায়। মনে মনে বলল, দেখতে তো ঠিকই আছে, কিন্তু তাই বলে এত নাটক। মনে হলো যেন সব মেয়েরা তাদের প্রেমিক হারিয়ে ফেলেছে। সে চোখ তুলে আবার তাকালো না, মাথা নিচু রেখেই হাসলো একটু। আদিল স্যার বোর্ডে নাম লিখলেন, আদিল রহমান। তারপর বললেন, তোমাদের সাথে পড়াতে এসেছি, বন্ধুর মতো, ভয় পাওয়ার কিছু নেই। তার কণ্ঠ গম্ভীর, ঠান্ডা আর স্বচ্ছ। দুদিনের মধ্যেই পুরো কলেজে ছড়িয়ে পড়ল স্যারের গল্প। কে কোন প্রশ্ন করলো, স্যার কি উত্তর দিল, কোন মেয়ে হেসে তাকালো, সব খবর ভাইরাল। কিন্তু মেহেরিন এসবের বাইরে। সে কেবল ক্লাসে যায়, পড়ে, বেরিয়ে আসে। কিন্তু আদিল রহমান স্যার ধীরে ধীরে খেয়াল করছেন, এই একটা মেয়ে সবার থেকে আলাদা, নাম মেহেরিন আহমেদ। স্যার মনে মনে মেহেরিনকে পছন্দ করতে লাগে, কারণ কলেজে ছাত্রীরা যেখানে তাকে দেখেই ফিদা, আর সেখানে এই মেয়েটা অর্থাৎ মেহেরিন একদম অন্যরকম। একদিন ক্লাস শেষে স্যার ডেকে বললেন, তুমি কি পড়াশোনার বাইরে কিছু লেখালেখি করো? মেহেরিন চমকে উঠে বলল, না, মানে মাঝে মাঝে কবিতা লিখি। কেমন করে জানলেন? আদিল রহমান হেসে বললেন, তোমার চোখ অনেক কথা বলে। মেহেরিন সেই প্রথম একটু থমকে গেল। চলবে। আদিল রহমান স্যার হেসে বললেন, হেই মেহেরিন, তুমি কি সিরিয়াস হয়ে গেলে? এত ভাবনার কিছু নেই। মেহেরিন মাথা নিচু করে হাসলো একটু, কিছু বলল না। স্যার আবার বললেন, তোমার কবিতাটা একদিন দিও তো, আমি পড়ে জানাবো কেমন লাগে। মেহেরিন এবার ধীরে মাথা তুলল, চুপচাপ দেখলো স্যারের দিকে, ছোট করে বলল, আচ্ছা, একদিন দেব। ক্লাস থেকে বেরিয়ে এসে মেহেরিন জানালার ধারে দাঁড়ালো কিছুক্ষণ। তার মুখে একরকম স্থির ভাব, কিন্তু চোখে কেমন যেন অজানা আলো। নিজের মনেই বলল, এই মানুষটা বাকিদের মতো নয়, শান্ত, সহজ আর বড্ড ভালো মানুষ, সাথে নরম স্বভাবের আদিল স্যার। মেহেরিন মনে মনে ভাববে, আদিল স্যারের দিকে তাকালে ভয় লাগে না, বরং সাহস হয়। হঠাৎ করে মনে পড়ল, কাল একটা কবিতা লিখেছিল সে, স্যার যদি সত্যিই পড়ে কেমন লাগবে।
পরের দিন ক্লাসে আদিল রহমান স্যার নতুন একটি কবিতা পড়ালেন। তার ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যে কোনো লেখার গভীর মানে বোঝার জন্য আগে মনটা পরিষ্কার রাখতে হয়। মেহেরিন নীরব চোখে তাকিয়ে রইল। তার মনে হলো এ তো শুধু কবিতার কথাই না, জীবনের কথাও। স্যার একটু তাকিয়ে হেসে ফেললেন ওর দিকে। ছোট এক মুহূর্ত, কিন্তু তা যেন স্যারের মনের ভিতরে কোথাও ধাক্কা দিল। ক্লাস শেষ, সবাই বেরিয়ে যাচ্ছে। আদিল রহমান স্যার জানালার ধারে দাঁড়িয়ে চোখ রাখলেন মেহেরিনের দিকে। সে ব্যাগ গোছাতে মন দিয়ে, একটুও ব্যতিব্যস্ত নয়। স্যারের মনে হলো এই মেয়েটার চোখে কি যেন আছে, নির্ভরতা, ধৈর্য আর কোনো এক অদ্ভুত নীরবতা। তিনি নিজের মনেই বললেন, বড্ড অন্যরকম, খুব স্বাভাবিক, অথচ খুব আলাদা। দিন যায়, মেহরিনের প্রতি স্যারের নজর একটু একটু করে গভীর হয়, তবে সেটা একান্তই শিক্ষক সুলভ দৃষ্টিতে। তাকে ভালো ছাত্রী বলে আলাদা গুরুত্ব দেন, প্রশ্ন করেন, তার লেখাপড়াগুলো তারিফ করেন। মেহেরিন তা বেশ স্বাভাবিকভাবেই নেয়, তাকে ভালো শিক্ষক বলেই মনে হয়। কিন্তু স্যারের মনের গহীনে যেন কিছু জমতে শুরু করেছে, যা তিনি নিজেও বুঝতে চান না। ক্লাস শেষে সবাই চলে গেলেও মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে, এক হাতে বই ধরা, অন্য হাতে ব্যাগ। খোলা চুল উড়ছে হালকা বাতাসে, চোখে একরকম নিষ্পাপ ভাব, কিছু ভাবছে চুপচাপ। হঠাৎ পেছন থেকে স্যারের গলা, আজকের ক্লাসে অনেক মনোযোগী ছিলে। মেহেরিন একটু চমকে ফিরে তাকায়, চোখে মৃদু হাসি। পড়া ভালো লাগে স্যার, শান্তভাবে উত্তর দেয় মেহেরিন। আদিল রহমান স্যার একটু দাঁড়িয়ে থাকে, চোখে অদ্ভুত মুগ্ধতা। মেহেরিন সেদিকে খেয়াল না করে ব্যাগ গুছিয়ে চলে যায়। স্যার জানালার ধারে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন তার চলে যাওয়ার পথের দিকে। নিজের মনেই বলেন, অন্যরকম মেয়ে, নিঃশব্দ কিন্তু আলোয় ভরা। তার এই টান ভালোবাসা নয় এখনও, কিন্তু এক ধরনের নির্ভরতার শুরু, নিঃশব্দ অনুভব। পরের দিন আবার ক্লাসে আসে আদিল রহমান, আগের মতোই গম্ভীর, কিন্তু মাঝে মাঝে চোখ যায় মেহরিনের দিকে অকারণে। মেহরিন খেয়াল করে না, বরং পড়ায় মনোযোগ দেয়। ক্লাস শেষে সে কিছু জিজ্ঞেস করলে স্যার ধৈর্য ধরে বুঝিয়ে দেন। ছাত্রী হিসেবে ভালো লাগছে তাকে, এমনটাই ভাবছে স্যার, কিন্তু মনে মনে বুঝছে কিছু একটা ধীরে ধীরে জমে উঠেছে। লাঞ্চ ব্রেকে লাইব্রেরিতে দেখা দুজনের। মেহরিন একা বসে বই পড়ছে, স্যার বই খুঁজতে গিয়ে তাকান তার দিকে। দূর থেকে দেখে একটা শান্তি পান তিনি, যেন ক্লান্ত দুপুরে এক কাপ চা। মেহরিন হঠাৎ চোখ তোলে, চোখাচোখি হয় এক মুহূর্ত। সে একটু হাসে, আর স্যার গম্ভীর মুখে তাকিয়ে থাকেন মেহরিনের দিকে। আদিল স্যার নিজের ডেস্কে বসে খাতা চেক করছেন, চোখ ঠিক থাকছে না। প্রতিটা পৃষ্ঠার মাঝখানে বারবার একটা মুখ ভেসে ওঠে, মেহরিন। কি অদ্ভুত, এত মেয়ের মধ্যে শুধু মেহরিনের কথা কেন মনে পড়ছে বারবার? মেহরিনের চোখ, হাসি এক অদ্ভুতভাবে টানছে আমাকে। কেন কেন যেন মেহরিনের শান্ত মুখটা বারবার চোখে পড়ে। এক গ্লাস জল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, তুই কি পাগল হয়ে যাচ্ছিস আদিল, নাকি ভালোবেসে ফেলেছিস? পরের দিন ক্লাসে মেহেরিন নতুন চুড়িদার পরে এসেছে, খোপা বাঁধা, চোখে কাজল। ক্লাস পড়ানোর সময় আদিল স্যার বারবার চোখ সরাতে পারছেন না। একজন ছাত্রী প্রশ্ন করে, স্যার আপনি কি ঠিক আছেন আজ? তিনি হকচকিয়ে যান, তারপর মাথা নিচু করে বলেন, হ্যাঁ একটু অসুস্থ। মেহরিন চিন্তিত মুখে বললেন, আপনি একটু রেস্ট নিন স্যার। তার কণ্ঠে যেন মমতা ছিল, সেটা হৃদয় ছুঁয়ে যায় আদিলের। সেদিন বিকেলে ছুটির পর মেহরিন একটা প্রজেক্ট জমা দিতে আসে স্যারের রুমে। আদিল ফাইল নিতে নিতে বলে, তুমি কি সবসময় এভাবেই চিন্তা করো সবার জন্য? মেহরিন অবাক হয়ে তাকায়, মানে মানে তুমি কি জানো না তুমি কতটা আলাদা? মেহরিন কেমন যেন হেসে ফেলে, তারপর আস্তে বলে, ভালো মানুষেরা একে অপরকে চিনতে পারে, আপনি যেমন চেনেন। রাতে একা ঘরে বসে আদিল স্যার জানালার দিকে তাকিয়ে থাকেন। চাঁদের আলো পড়ছে তার মুখে, মনে হচ্ছিল কিছু একটা দানা বাঁধছে। সে আর নিজের মনের কাছে মিথ্যে বলতে পারছে না। মেহরিন কেবল একজন ছাত্রী নয়, সে তার শান্তির মানুষ। চুপ করে বলেন, হ্যাঁ
আমি ভালোবেসেছি তাকে, কিন্তু এই সম্পর্কে কি কখনো সম্ভব? পরের দিন কলেজ ছুটির পর সবাই যখন বেরিয়ে যাচ্ছে, আদিল স্যার দাঁড়িয়েছিলেন করিডোরে। দূর থেকে দেখতে পেলেন মেহেরিন হাসি মুখে বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে বেরোচ্ছে। হঠাৎ করে এক সহধর্মী পাশে এসে বললেন সন্দেহ নিয়ে, তোমার চোখে আমি কিছু একটা পড়তে পারছি আদিল। তিনি হেসে এড়িয়ে গেলেন, কিন্তু মনের ভিতরে একটাই কথা, আর না, আর চুপ থাকা যাবে না, কালই বলবো, আমার ভালোবাসার কথা জানিয়ে দেব মেহেরিনকে। রাতটা আর ঘুমিয়ে কাটি না আদিল স্যারের। একবার বিছানায়, একবার উঠে জানালার। নিজের মনে বলেন, যদি সে না বলে, যদি আমাকে ঘৃণা করে বসে। সাথে সাথে মনের ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর বলে ওঠে, কিন্তু না বললে কি আমি শান্তি পাবো? চোখ বন্ধ করে একটা ছবি ভেসে ওঠে, মেহেরিনের হাসি, তার চোখের গভীরতা। সিদ্ধান্ত নেয় কাল কলেজ শেষে আমি ওকে ডেকে বলবো সব কিছু। পরের দিন সকাল থেকেই আদিল স্যারের বুক ধুকধুক করছে। ক্লাসের পড়া পর্যন্ত গুলিয়ে যায়। মেহেরিন তখনও কিছু বোঝে না, বরং স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, এই বলে বেরিয়ে আসে ক্লাস থেকে। কলেজ শেষে বাড়ি যাবার সময় আদিল হেসে বলেন মেহেরিনকে, আজ বিকেলে আমার সঙ্গে একটু দেখা করবে, তোমার সাথে কথা আছে। মেহেরিন অবাক হয়ে যায়, তারপর মাথা নাড়ে, ঠিক আছে স্যার, আপনি যেখানে বলবেন আমি আসব। সন্ধ্যাবেলা কলেজের লাইব্রেরির পেছনের গার্ডেন, একদম নীরব, ছায়াঘেরা পরিবেশ। মেহেরিন এসে দাঁড়ায় স্যারের সামনে, হাতে বই ধরা, মুখে সরল হাসি। আদিল স্যার কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকেন, কেমন যেন কাঁপা কণ্ঠে বলেন, তোমাকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে জমে আছে এই কথা। মেহেরিন বলে, বলুন না স্যার, কিছু কি ভুল করেছি আমি? আদিল স্যার চোখ নামিয়ে বলেন, না ভুল নয়, এটা আমার অনুভব, আমার ভালোবাসা। অবশেষে আদিল স্যার বলেই ফেললেন, মেহেরিন, অনেক দিন ধরে বলার সাহস পাচ্ছিলাম না, কিন্তু আর লুকিয়ে রাখতে পারছি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, একেবারে মনের গভীর থেকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল চারপাশ। মেহেরিন হতভম্ব। তারপর ধীরে ধীরে মুখ তুলে বলল, স্যার আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, বিশ্বাস করি, কিন্তু আমি আপনাকে শুধু একজন শিক্ষক আর বন্ধু হিসেবেই দেখি, ভালোবাসার চোখে নয়। আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমার হৃদয়ে আপনি শুধুই আমার সম্মানীয় শিক্ষক, একজন স্নেহভাজন বন্ধু। এই কথা শুনে আদিল স্যারের চোখে এক চিলতে কষ্টের ছায়া, কিন্তু সে হাসল, মাথা নোয়ালো, বলল, তোমার উত্তরটা শুনে আমি কষ্ট পাইনি, বরং তোমার স্পষ্টতা আমাকে সম্মান দিয়েছে। আদিল স্যার বলে উঠলেন, তাহলে কি তুমি কাউকে ভালোবাসো মেহেরিন? মেহেরিন বলে, না না, মানে আমি কাউকে ভালোবাসি না। আদিল স্যার, তাহলে আমাকে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? আমি কি দেখতে খারাপ, চাকরি করি, প্রতিষ্ঠিত? তাহলে আমার মধ্যে কি এমন নেই যা তোমার পছন্দ হতে পারে না? তুমি কি মনে করো আমি তোমার যোগ্য নই? মেহেরিন বলে ওঠে, কি বলছেন এসব? আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কখনোই পারবো না। এই কথা বলে মেহেরিন ছুটে চলে যায়, চোখে জল লুকাতে লুকাতে। আদিল স্যার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, শূন্য চোখে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথে। পরের দিন থেকে কলেজে আসা যেন মেহেরিনের কাছে একটা বোঝা হয়ে উঠেছে। এখন আর আগের মতো ক্লাস শেষে হাসি মুখে আদিল স্যারের সঙ্গে কথা বলা বা খুনসুটি নেই, বরং যেদিকে স্যার সেদিকে না তাকিয়ে অন্যদিকে হাঁটতে থাকে সে। চোখাচোখি হলে মুখ ঘুরিয়ে নেয়। কোথায় কোথায় আর নেই সেই সহজ বন্ধুত্ব। 2-3 দিন এভাবে চলার পর আদিল স্যার বুঝে ফেলেন মেহেরিন ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলছে। বিরক্তিতে, রাগে, না বলা অভিমানে একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। মেহেরিন তখন টেবিলের মাথা নিচু করে বই পড়ছিল। হঠাৎ সে টের পায় তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখতে পায় আদিল স্যারকে। চোখাচোখি হতেই বুক ধক করে ওঠে তার। তাড়াতাড়ি বই গুছিয়ে উঠে দাঁড়ায় মেহেরিন। দ্রুত পা বাড়িয়ে বেরিয়ে যেতে চায় লাইব্রেরি থেকে, কিন্তু ঠিক তখনই একটা হাত তার হাত ধরে রয়েছে। পেছনে ফিরে দেখে মেহেরিন স্যার তার হাত ধরে রেখেছে।
অবাক হয়ে তাকিয়ে রয় মেহেরিন কিছুক্ষণ হাতের দিকে। আদিল স্যার বলে ওঠে, মেহেরিন একটু দাঁড়াও। মেহেরিন থমকে যায়, চোখ নামিয়ে রাখে, কোনো কথা বলে না, কিন্তু হাতটা ছাড়িয়ে নেয় স্যারের হাতের থেকে। চলবে। লাইব্রেরি নিস্তব্ধ পরিবেশটা হঠাৎ থেমে যায় মেহেরিনের কাঁপা কণ্ঠে। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এইটুকু বলেই দৃষ্টি না মিলিয়ে চোখের কোণে জলের ছায়া নিয়ে দ্রুত চলে যায় মেহেরিন। পেছনে রয়ে যায় আদিল স্যারের বিস্ময় ভরা নিঃশব্দ চেহারা, যেন ভেঙে পড়ে তার ভিতরের একখানা দেয়াল। কিন্তু তারা জানে না, ঠিক দূরে একটা গাড়ির ভেতর বসে একজন সব দেখছে। গাড়ির জানালার কাঁচের আড়াল থেকে সে দৃশ্যটা দেখে, চোখ রক্তিম হয়ে ওঠে। তার ঠোঁটের কোণে এক ঠান্ডা বিদ্রুপাক্ষক হাসি। সে আর কেউ নয়, আরিফ রহমান চৌধুরী, মেহেরিনের সেই স্বামী, যাকে সবাই মৃত ভেবে ভুল করেছিল। কিন্তু সে ফিরে এসেছে একেবারে আগুন হয়ে, প্রতিশোধের দাবিতে। নিজেই নিজের গলার চাপা গর্জনে ফিসফিস করে বলে ওঠে, অনেক হয়েছে মেহেরিন, এবার শুরু হবে নতুন খেলা। তোমার জীবনকে ধীরে ধীরে নরকে পরিণত করব। ওয়েট অ্যান্ড সি, আমি কিভাবে একজন মৃত মানুষ হয়ে তোমার বেঁচে থাকা ধ্বংস করে দিই। রাত 2:45, সবাই ঘুমিয়ে গেছে। শহর যেন নিস্তব্ধতায় ডুবে। মেহেরিন ঘুমাচ্ছিল অল্প কিছুক্ষণ আগে। হঠাৎ ফোনের রিংটনে চমকে ওঠে। অচেনা এক নাম্বার, স্ক্রিনে কোনো নাম নেই, শুধু আননোন কল লেখা। মনে কেমন এক খচখচে অনুভব নিয়ে কল রিসিভ করলো সে। হ্যালো, কে? ফোনের ওপাশে ঠান্ডা হিমশীতল একটা কণ্ঠ। আপনি কি আদিল রহমান স্যারকে খুন করতে চান, ঠিক যেভাবে আপনার স্বামীকে খুন করেছিলেন? মেহেরিনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়, হাতটা কেঁপে ওঠে। কে 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 আপনি? এসব কি বলছেন? আপনি কে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ফেলার শব্দ। তারপর খট, কল কেটে যায়। হ্যালো হ্যালো, কে বলছে? হ্যালো, প্লিজ কিছু বলুন। মেহেরিন কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কিন্তু ফোনের ওপাশে আর কেউ নেই। ফোনটা হাত থেকে পড়ে যায়। বুকের মধ্যে কেমন একটা হাহাকার জমে ওঠে। কেউ যেন অন্ধকারে লুকিয়ে তাকে দেখছে। তার অতীতকে জানে এবং তার ভবিষ্যতে ছায়া হয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। গত কয়েকদিন মেহেরিন যেন ঘুমাতে পারছিল না। রাতে সেই অদ্ভুত ফোন কল তার শরীর কাঁপিয়ে দেয়। কান্না, ভয় আর অজানা আতঙ্ক যেন কেবল তার সাথেই থাকে। একদিন ক্লাস শেষে সে আর এক মুহূর্ত দেরি না করে আদিল স্যারের রুমে যায়। সামনে স্যার বসে, চোখে তার চেনার উষ্ণতা। মেহেরিন, তুমি? সব ঠিক তো? মেহেরিন মাথা নিচু করে বলে, স্যার, আজ আমি আপনাকে কিছু বলতে এসেছি, যেটা অনেক আগেই বলা উচিত ছিল। আপনি আমাকে জানার চেষ্টা করেছেন, বুঝেছেন, আমিও চেষ্টা করেছি আপনাকে বোঝাতে, কিন্তু একটা কথা লুকিয়েছিলাম। আদিল স্যার একটু এগিয়ে এসে গম্ভীর চোখে তাকান। কী কথা মেহেরিন? আমি আমি বিবাহিত স্যার। আমার বিয়ে হয়েছিল 2 বছর আগে। আমার স্বামী, তিনি মারা গেছেন। আমি কাউকে জানাইনি, কারণ আমি সেই জীবনের পেছনে আর ফিরে যেতে চাই না, কাউকে নতুন করে জীবনে আনতেও চাই না। আমি একা থাকাই বেছে নিয়েছি। কথাগুলো বলতে বলতে তার চোখে জলে ভিজে ওঠে। কিছুক্ষণ চুপচাপ থাকেন আদিল স্যার, তারপর ধীরে বলে ওঠেন, তুমি যদি আগে বলতে তবুও আমি তোমার পাশে থাকতাম। মেহেরিন, তোমার অতীত নয়, আমি তোমার বর্তমানটাকে ভালোবেসেছি। স্যার, দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি ক্লান্ত, ভয় পাই, আর সেই ভয়টা প্রতিদিন যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ভয়? কিসের ভয়? মেহেরিন চোখের জল মুছে নেয়। আদিল স্যার কিছু বলার চেষ্টা করলেও মেহেরিন একেবারে থেমে যায়। স্যার, আপনাকে আমি অসম্মান করতে চাই না। আপনার প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে, কিন্তু ভালোবাসা, সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। চুপচাপ বসে থাকেন আদিল স্যার। তার চোখে তখন নিঃশব্দ স্বপ্নভঙ্গের রেশ। তবুও মাথা হেঁট করে তো শুধু বলেন, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি মেহেরিন, কিন্তু আমি একদিনও তোমাকে ভুলতে পারবো না। তারপর নিঃশব্দে অফিস কক্ষ থেকে বেরিয়ে আসে মেহেরিন। পা যেন নিজের ইচ্ছে নয়, তবুও সোজা হাঁটতে থাকে বাড়ির দিকে। মনে কেবল একটাই ভাবনা, আজ সব শেষ করে দিয়েছে সে। কিন্তু মেহেরিন জানে না, এই কথোপকথনটা শুধু দুজনের কানে যায়নি। অফিসের অন্ধকার করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল আরেকজন, তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে হালকা ব্যঙ্গ। সে আর কেউ নয়, মেহেরিনের স্বামী আরিফ রহমান চৌধুরী, যাকে সবাই মৃত ভেবেছিল। আর আজ সে ফিরেছে, রক্তমাখা এক প্রতিশোধের গল্প লিখতে।
রাত প্রায় 1টা। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। শুধু মেহরিনের ঘরের টেবিল ল্যাম্পটা জ্বলছে। সে বসে আছে জানালার পাশে, চেষ্টা করছে বই পড়ে মন অন্যদিকে রাখতে। কিন্তু অদ্ভুত এক অস্থিরতা তাকে ঘিরে ধরেছে সারাদিন ধরে। হঠাৎ ক্রিং ক্রিং ক্রিং, মোবাইলের রিংটং। মোবাইলের স্ক্রিনে লেখা আননোন নাম্বার। আবার সেই আননোন নাম্বার কল। মেহরিন প্রথমে নিতে চায়নি, কিন্তু কল থামেনি। শেষমেশ ধীরে ধীরে রিসিভ করলো। আপনি কি আদিল রহমানকে খুন করতে চান? ভয়ঙ্কর শান্ত স্বরে প্রশ্নটা ভেসে এলো। মেহরিনের গলা শুকিয়ে গেল। আপনি কে? কি বলছেন এসব? ওপাশে ঠান্ডা হাসি। ঠিক যেমন আপনি আপনার স্বামীকে খুন করেছিলেন। মেহরিন চমকে উঠে দাঁড়ালো, বুক ধকধক করছে। আরিস, আমাকে চিনতে পারছো না বুঝি? খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। হ্যালো, কে বলছেন? হ্যালো। খট করে লাইন কেটে গেল, কিন্তু শেষ শব্দগুলো যেন ঘরের দেয়ালে আটকে রইল। মোবাইল শক্ত করে ধরে মেঝেতে বসে পড়ল মেহরিন। এদিকে ঠিক সময় শহরের অন্য প্রান্তে কালো একটা গাড়ির ভেতর বসে আছে আরিস রহমান চৌধুরী। মোবাইল স্ক্রিনে শেষ ডায়াল করা নাম্বারের দিকে তাকিয়ে তার ঠোঁট বাঁকা হয়ে গেল। শুরু হলো খেলা। মেহরিন, এবার তোমাকে তিলে তিলে শিখিয়ে দেব বিশ্বাসঘাতকতার দাম কি। পরের দিন সকাল। কলেজে যাওয়ার জন্য মেহরিন শাড়ি পরে বাড়ি থেকে বেরোলো। রাস্তার বাতাসটা ভারী, অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে। কিন্তু সে খেয়াল করলো না কানে ইয়ারফোন দিয়ে হালকা গান শুনছিল। হঠাৎ একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। মেহরিন থমকে গেল। গাড়ির জানালার ভেতর থেকে কারো চোখ এক মুহূর্ত তার দিকে তাকালো। তারপর সবকিছু ঘটল বিদ্যুৎ গতিতে। পেছন থেকে দুজন কালো পোশাক পরা, মুখে মাস্ক লাগানো লোক ঝাঁপিয়ে পড়ল। একজন শক্ত করে তার হাত চেপে ধরল, আরেকজন কাপড়ে ভেজানো কিছু একটা তার মুখে চেপে দিল। তীব্র তীক্ষ্ণ এক গন্ধ নাকে ঢুকে মস্তিষ্কে ধাক্কা দিল। মেহরিনের শব্দ ঝাপসা হয়ে এলো। পরের মুহূর্ত অন্ধকার। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। মেহরিনকে তুলে পিছনের সিটে ফেলে দিল তারা। গাড়ি ছুটে চলল ফাঁকা রাস্তায়। জানালার বাইরের সবকিছুই কেবল দ্রুত মিলিয়ে যাচ্ছে। পেছনের সিটে বসে একজন ফোনে ধীরে বলল, বস, সব ঠিক আছে, রেডি। ওপাশে ভেসে এলো ঠান্ডা পরিচিত এক দীর্ঘদিনের হারানো এক কণ্ঠস্বর। ভালো, এবার আমি তাকে নিজের চোখেই দেখতে পাবো। অন্ধকার ঘরে মেহরিন ধীরে ধীরে জ্ঞান ফিরল। চারপাশে ধূপের গন্ধ, মোমবাতির আলো আর দূরে পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখ বড় বড় হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করলো একজন লম্বা কালো শার্ট প্যান্ট পরা মানুষ। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে বাঁকা হাসি। অনেক দিন পর মিসেস মেহরিন আরিস রহমান চৌধুরী। মেহরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, ঠোঁট কাঁপল। তুমি তুমি তো মারা গিয়েছিলে। আরিস ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মারা যায়নি মেহরিন, শুধু ফিরে এসেছি তোমার জীবনটা নরক বানাতে। আরিস ধীরে ধীরে মেহরিনের দিকে এগিয়ে এলো। তার চোখে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি, কণ্ঠে বরফ ঠান্ডা বিষ মেশানো। ঠোঁটে এক টুকরো তাচ্ছিল্যের হাসি নিয়ে বলল, তুমি কি ভেবেছিলে মেহরিন? তোমার প্ল্যান সফল হয়ে গিয়েছে। আমি মারা গেছি, আদিল রহমান চৌধুরী মারা গেছে, এটাই ভেবেছিলে তাই না মিসেস মেহরিন আরিস রহমান চৌধুরী? মেহরিন ভয়ে সিটিয়ে গেল। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আরিস এক পা সামনে এগিয়ে গিয়ে প্রায় ফিসফিস করে বলল, দুঃখের কথা, আমি এখনও বেঁচে আছি, আর আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ গলার স্বর বদলে গর্জে উঠল, এবার বলো, কেন করেছিলে? আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে মারতে চেয়েছিলে? মেহরিন পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেয়ালে ঠেকে গেল। আরিস ঝুঁকে পড়ল, চোখে আগুন। উত্তর চাই মেহরিন, বলো বলছি। মেহরিনের চোখে আতঙ্ক জমে উঠেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। সে গলাটা ভিজিয়ে কোনো মতে বলল, আপনি আপনি কি বলছেন? আমি কিছু করিনি। আরিস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মিথ্যে বলো না মেহরিন, আমি সব জানি, সব। মেহরিন মাথা নাড়ল, চোখের কোণে জল জমে উঠল। আমি শপথ করে বলছি, আমি কাউকে মারতে চাইনি। আমি শুধু চাইছিলাম শাস্তি। কিন্তু কথাগুলো শেষ হওয়ার আগেই আরিস হঠাৎ টেবিলে মুষ্টি চাপড়ে উঠল। শাস্তি? আমার মৃত্যু দিয়ে শাস্তি চেয়েছিলে? মেহরিন চমকে উঠল, দু হাত বুকের কাছে জড়িয়ে ধরল। তার গলায় কাঁপা স্বর, আপনি ভুল বুঝছেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরিস ধীরে ধীরে কাছে এসে তার মুখের 1 ইঞ্চি দূরে মুখ রাখল।
না মেহেরিন, এবার ছাড়বো না। এবার খেলা শুরু হবে, আর সেটা আমি চালাবো। আরিস আর কোনো কথা না বলে হঠাৎ এগিয়ে এলো। মেহেরিন পিছু হটার চেষ্টা করলো, কিন্তু তার শক্ত হাতের গ্রিপ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ছাড়ুন, কি করছেন? মেহেরিন ছটফট করতে লাগলো। কোনো উত্তর না দিয়ে আরিস তাকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। মেহেরিনের হাত পা ছটফটানি আর আতঙ্কে কেঁপে ওঠা গলায় চিৎকার, আমাকে নামিয়ে দিন, কেউ আছেন, সাহায্য করুন। কিন্তু চারপাশ শুধু নীরবতা। দ্রুত পায়ে সে অন্ধকার করিডোর পেরিয়ে আরেকটি কক্ষের দরজা খুলল। ভেতরে ঘন অন্ধকার, আর জানালাগুলো শক্ত করে বন্ধ। আরিস এক ধাক্কায় মেহেরিনকে নরম বড় বিছানার উপর ছুঁড়ে দিল। মেহেরিন ধপ করে পড়ে গেল। আর পরক্ষণেই উঠে বসতে চাইল, কিন্তু আরিস সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। তার চোখে ছিল শীতল প্রতিশোধের আগুন। এখান থেকে সহজে বেরোতে পারবে না মেহেরিন, এবার শুরু হবে আসল খেলা, চলবে। আরিস ধীরে ধীরে মেহেরিনের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল হিংস্র সন্তুষ্টি আর শীতল প্রতিশোধের ছায়া। মেহেরিন আতঙ্কে পিছু হটল, কিন্তু পেছনের দেয়াল, আর কোনো পথ নেই। কি কি করছেন? মেহেরিনের কণ্ঠ কেঁপে উঠল। আরিসের ঠোঁটে ভয়ঙ্কর হাসি। বুঝে যাবে, আজকের রাত তুমি কোনোদিনও ভুলতে পারবে না। মুহূর্তেই ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু বাইরের বাতাসে গর্জন শোনা যাচ্ছিল। পরের দিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকেছে। মেহেরিন ধীরে ধীরে চোখ খুলল। তার মুখে অবসাদ আর ভয়ের ছাপ, শরীর যেন অবশ। পাশে চেয়ারে বসে আছে আরিস, ঠান্ডা দৃষ্টি নিয়ে কফি চুমুক দিচ্ছে। শুভ সকাল মিসেস মেহেরিন, খেলা তো সবে শুরু হয়েছে। মেহেরিন মাথা নিচু করে রইল। চোখের কোণায় জমে থাকা জল ঝরে পড়ল নিঃশব্দে। মেহেরিনের চোখে জল ভরে উঠেছে। গত রাতের ভয় আর অপমান তার ভেতরকে যেন ছিঁড়ে ফেলেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকের ভেতর হাঁপড়ের মতো ওঠানামা করছে। আরিস ধীরে ধীরে উঠে এলো, ঠান্ডা ভঙ্গিতে তার সামনে দাঁড়ালো। দু হাত রেখে দিল মেহেরিনের কাঁধের দুপাশে। চেয়ারের হাতল চেপে ধরল, এমনভাবে যে মেহেরিন কোথাও সরে যাওয়ার সুযোগ পেল না। তার কণ্ঠে ছিল হিমশীতল ধ্বনি, এবার বলবে, এমন কি শত্রুতা ছিল তোমার সাথে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? মেহেরিন কেঁপে উঠল, চোখের পানি ঠোঁট ছুঁয়ে নামতে লাগলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গলার কথাটা আটকে গেল। আরিস সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কি হলো, চুপ কেন? বলবে নাকি ডোজটা আর একটু বাড়াতে হবে? তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি। মেহেরিনের বুক ধকপক করে উঠতে লাগলো, যেন এক মুহূর্তে হার্ট থেমে যাবে। না না, থামুন, আমি বলবো, মেহেরিন ফোপাতে ফোপাতে বলল। আরিস সামান্য পেছনে সরে এলো, কিন্তু তার দৃষ্টি এখনও শিকারীদের মতো শীতল। মেহেরিন গভীর শ্বাস নিল, চোখ বুজল, আর ধীরে ধীরে সেই অন্ধকার অতীতের কথা বলতে শুরু করলো। অতীত। মেহেরিনের কণ্ঠ কাঁপছে, চোখে জল থামছে না। সে গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমার একটা দিদি ছিল, আমরা সবাই গ্রামে থাকতাম, আমি, দিদি, বাবা, মা। ছোট্ট একটা পরিবার, কিন্তু খুব হাসি খুশি। জীবনটা তখন ছিল রঙিন, সরল আর সুখী। তার চোখে এক মুহূর্তে ভেসে উঠল সেই সুখী দিনগুলোর ছবি। দু বোনের হাসি, উঠোনে খেলা, মায়ের সাথে রান্নার গন্ধ, বাবার স্নেহভরা ডাক। দিদি ঢাকায় পড়াশোনা করত, মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসতো, কিন্তু একবার এলো এমনভাবে যেন চোখের গভীরে কোনো ভয়, কোনো কষ্ট লুকিয়ে রেখেছে। মুখে কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু মেহেরিনের কণ্ঠ ভেসে আসছে, যেন অতীতের ভার টেনে টানছে। আর তারপর একদিন সব বদলে গেল। দিদি আত্মহত্যা করলো। মেহেরিনের গলা যেন আটকে গেল, চোখের পানি গড়িয়ে পড়ল গালে। বাবা ভেঙে পড়ল, এতটাই সেদিন স্ট্রোক করলো। মা অসুস্থ হয়ে পড়ল। আমি একদিকে বাবার চিকিৎসা করছি, অন্যদিকে মায়ের কান্না সামলাচ্ছি, আর দিদির দাফনের আয়োজনও করছি। এক মুহূর্তে থেমে মেহেরিন যেন আবার সেই দিনের গন্ধ পেয়েছিল, মাটির গন্ধ, শোকার্ত মানুষের ভিড়, আর শূন্য বাড়ি। দিদির মৃত্যুর কয়েকদিন পর বাবাও চলে গেল। আরিস স্থির হয়ে বসে আছে, চোখের পলক ফেলছে না। মা তখন আরও অসুস্থ হয়ে গেলেন। আমি একা হয়ে গেলাম, কিন্তু মায়ের মুখ চেয়ে শক্ত হলাম। আগের সেই হাসিখুশি মেয়ে হারিয়ে গেল। আমি হয়ে গেলাম অন্য মানুষ, কঠিন, শীতল। মেহেরিনের কণ্ঠ তখন তীব্র, যেন প্রতিশোধের শপথ শোনাচ্ছে। 5 মাস পর মাও চলে গেলেন। এক নিমেষে আমার পরিবার শেষ।
আমি একা, এতিম। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কারণে দিদি মারা গিয়েছে তাকে খুঁজে বের করব। তাকে সেই কষ্ট দেব, সেই যন্ত্রণায় মারব যেমনটা আমার দিদি পেয়েছিল। শেষ বাক্য বলে মেহেরিন ফুঁপিয়ে কেঁদে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরিস চুপচাপ তাকিয়ে আছে, তার চোখে একসাথে অবাক আর কৌতূহলের ছায়া। আরিস চুপচাপ বসে আছে, মেহেরিনের কান্না থামছে না। একটু পর আরিস বলল, তারপর? মেহেরিনের বুকের ভেতর যেন কিছু একটা আটকে গেল। সে ধীরে ধীরে বলল, আমি খুঁজতে শুরু করলাম। দিদির বন্ধু বান্ধব, ক্লাসমেট, কেউ যেন কিছুই জানে না, বা জানলেও বলতে চাইছিল না। সবাই এড়িয়ে যাচ্ছিল। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। কিন্তু একদিন এক মেয়ে, দিদির খুব কাছের বান্ধবী, চুপি চুপি আমার সঙ্গে দেখা করলো। সে বলল দিদি কারো প্রেমে পড়েছিল, কিন্তু সেই মানুষটাও ছিল নোংরা, বিশ্বাসঘাতক, দিদিকে শুধু ব্যবহার করেছে। তারপর মেহরিনের গলার রাগ আর কষ্ট মিলেমিশে বিস্ফোরিত হলো। তারপর দিদির সেই ছবি, ব্যক্তিগত মুহূর্তগুলো সবার কাছে ছড়িয়ে দিল। আরিসের চোখে তীব্র অন্ধকার নেমে এলো, কিন্তু সে কিছু বলল না। দিদি সহ্য করতে পারছিল না। গ্রামের মানুষ, আত্মীয় সবাই নোংরা কথা বলবে। এখানকার মানুষেরা তাকে খুব খারাপ নজরে দেখতে লাগলো। দিদি সহ্য করতে পারেনি সেই অপমান, সেই একাকিত্ব তাকে মেরে ফেললো। মুহূর্তেই ঘর আবার নিস্তব্ধ, শুধু বাইরের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি কে করেছে এটা। নামটা পেতেই আমি শপথ করেছিলাম, যেভাবে সে আমার দিদির জীবন নষ্ট করেছে আমি ওর জীবনও নষ্ট করব। আরিস ধীরে ধীরে সামনে ঝুঁকল, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। তাহলে তুমি ভেবেছিলে সেই মানুষটা আমি? মেহেরিনের চোখে দোটানা, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। আরিসের কণ্ঠ নিচু কিন্তু ধারালো, হয়তো তুমি ভুল করেছো, হয়তো করনি, কিন্তু ভুল হলে তোমার এই খেলার জন্য অনেক বড় মূল্য দিতে হবে মেহেরিন। আরিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত এক ঠান্ডা দৃষ্টি, না রাগ না মায়া, শুধু গভীর অন্ধকার। কোনো কথা না বলে সে দরজার দিকে পা বাড়ালো। দরজার হাতলে হাত রাখার মুহূর্তে একবার মেহেরিনের দিকে ফিরে তাকালো, কিন্তু চোখে কোনো পরিবর্তন নেই। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন ঘরের ভেতর গর্জে উঠল। মেহেরিন ধপ করে মেঝেতে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে লুকিয়ে কাঁদতে লাগলো। শব্দ ভারী হয়ে বেরোলো তার ঠোঁট থেকে, আরিস, আমি তোমাকে প্রচণ্ড ঘৃণা করি। এই পৃথিবীতে সব মানুষের চেয়ে আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল কান্নায়, তবুও শব্দগুলো যেন ধারালো ছুরির মতো কেটে যাচ্ছিল বাতাসে। তুমি আমার সব শেষ করে দিয়েছো, সব। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনো না। শেষ একটুকুন বলেই সে ভেঙে পড়ল প্রচণ্ড কান্নায়। বাইরের বৃষ্টি পড়ছিল, আর জানালার কাছে টুপটাপ শব্দ মিলেমিশে যাচ্ছিল এক হাহাকারের সঙ্গে। দুদিন ধরে আরিসের কোনো খোঁজ নেই। এ সময়ে মেহেরি নিঃশব্দে নিজের ঘরে কাটিয়েছে, চোখ লাল কান্নায়, মন ভাঙা, তবুও ভেতরে কোথাও যেন একরার সন্দেহ জমে আছে। আরিস এবার কি করতে চলেছে? তৃতীয় দিনের বিকেলে হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে এলো আরিস। কোনো কথা নয়, সরাসরি মেহেরিনের হাত ধরে টেনে তুলল। মেহেরিন হতবাক, তবুও প্রতিবাদ করার শক্তি যেন হারিয়ে ফেলেছে। কোথায় নিয়ে যাচ্ছেন? তার কণ্ঠে ক্লান্তি আর আতঙ্ক মিশে গেল। কিন্তু আরিস কোনো জবাব দিল না, শুধু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল। গাড়ি থামলো এক নির্জন পরিত্যক্ত গোডাউনের সামনে। অন্ধকার আর ধুলোর ভরা ভেতরে ঢুকে মেহেরিন দেখল একটা চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা এক যুবক, চোখে ভয়, মুখে ক্লান্তি। মেহেরিন থমকে দাঁড়ালো, চোখে বিস্ময়, আবার সন্দেহ। দৃষ্টিটা একবার যুবকের দিকে, আরেকবার আরিসের দিকে। আরিস ঠান্ডা স্বরে বলল, চেনা লাগছে না, তাই তো? মেহেরিন ধীরে ধীরে মাথা নাড়ল। আরিস এগিয়ে গিয়ে বাঁধা ছেলেটার মুখের দিকে তাকালো, তারপর মেহেরিনের চোখে চোখ রেখে বলল, তুমি তো বলেছিলে তোমার দিদির খুনিকে তুমি নিজে হাতে শাস্তি দেবে। নাও, এনে দিয়েছি তোমার সামনে। গোডাউনের ভেতর বাতাস যেন হঠাৎ আরও ভারী হয়ে গেল। মেহেরিনের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। এ কি সত্যি? এটাই কি সেই মানুষ যে তার দিদিকে শেষ করে দিয়েছিল? মেহেরিন স্থির চোখে বাঁধা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার মনের ভেতর অগণিত প্রশ্ন, স্মৃতির টুকরো। তার বছরের পর বছর ধরে জমে থাকা কষ্টগুলো হু হু করে উঠেছে। আরিস ধীরে ধীরে তার কানে ঝুঁকে বলল, এটাই সেই মানুষ মেহেরিন, যে তোমার দিদির হাসি কেড়ে নিয়েছিল,
তার স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিয়েছিল, যার জন্য তোমার পরিবারটা এক নিমেষে ভেঙে গেল। তুমি কি ভুলে গেছো কিভাবে তোমার বাবা মা এই দুঃখে পৃথিবী ছেড়ে চলে গেছেন? মেহেরিনের শ্বাস ভারী হয়ে উঠল। তার হাত মুঠো হয়ে আছে, নখের চাপ প্রায় তালুর চামড়া ফুটো দিচ্ছে। আরিস ধীরে ধীরে চারপাশে পায়চারি করতে লাগলো, কণ্ঠে শীতল তীক্ষ্ণতা। তুমি কাঁদতে জানো, অনুতাপ করতে জানো, কিন্তু প্রতিশোধ নিতে পারো না, তাই তো? তোমার দিদি হয়তো মৃত্যুর আগে শেষবার তোমার নাম ধরে ডাকতে চেয়েছিল, আর এখন তুমি দাঁড়িয়ে আছো সেই খুনির সামনে। তুমি কি তাকে ছেড়ে দেবে? গোডাউনের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। দূরে কোথাও ছাদের ফাঁক দিয়ে বাতাস ঢুকে কর্কশ শব্দ তুলেছে, যেন এক মুহূর্তেও সাক্ষী হয়েও দাঁড়িয়েছে। মেহরিনের বুকের ভিতর ধুকপুকানি এত জোরে চলতে লাগলো যেন শব্দটা বাইরেও শোনা যাবে। এ কি সত্যি? এটাই কি সেই মানুষ যে তার দিদির হাসি খুশি জীবনটাকে শেষ করে দিয়েছিল? গোডাউনের ভেতর নিস্তব্ধতা। মেহেরিন এখনও অবাক চোখে বাঁধা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার মনে এই মুহূর্তে কেবল একটাই ভাবনা, এটাই কি সেই মানুষ যার জন্য তার দিদি মারা গিয়েছিল? আরিস ধীরে ধীরে চারপাশে ঘুরতে লাগলো, তারপর হঠাৎ থেমে বলল, তুমি এতদিন ভেবেছো আমি সেই মানুষ যাকে ভালোবেসেছে তোমার দিদি? শেষ হয়ে গিয়েছিল তার জীবনটা, তাই না? মেহেরিন চুপ, তার শ্বাস ভারী হয়ে উঠেছে। আরিস মুচকি হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল না এক ফোঁটাও আনন্দ। তোমাকে কেউ বোকা বানিয়েছে মেহেরিন। তোমার দিদি যাকে ভালোবেসেছিল, যার নাম সবাই জানতো, আরি, সে আসলে আমি নই। মেহেরিন কপাল কুঁচকে তাকালো তার দিকে। কি কি বলছেন আপনি? আরিস পকেট থেকে একটা ছোট পেনড্রাইভ বের করলো। তুমি বলেছিলে সত্যি জানতে চাও, তাই না? এই নাও প্রমাণ। সে পেনড্রাইভটা এক ল্যাপটপে লাগিয়ে ভিডিও চালু করলো। স্ক্রিনে ভেসে উঠল কিছু মেসেজ, ছবি আর ভিডিও রেকর্ডিং। একজন ছেলেকে দেখা যাচ্ছে, সে মেহরিনের দিদিকে প্রতারণা করেছে আর নিজের নাম বলেছে আরিস। আরিস সামনে এগিয়ে এসে নামটা উচ্চারণ করলো। আসল নাম অজয়। তোমার দিদির বান্ধবী ভুল ঠিকানা দিয়েছিল না, বরং এই লোকটা আমার নাম ব্যবহার করে সব খেলাটা খেলেছে। ভিডিওতে অজয়ের হাসি, মিথ্যে প্রতিশ্রুতি আর প্রতারণার মুহূর্তগুলো একে একে ফুটে উঠেছে। মেহরুনের চোখে জল এসে গেল, বুকের ভেতর একটা বড় ধাক্কা লাগলো। তার দিদির মৃত্যুর জন্য এতদিন যার উপর ঘৃণা জমিয়ে রেখেছিল, সে আসলে নির্দোষ। আরিস ঠান্ডা গলায় বলল, এখন বুঝেছ মেহরিন, আমি তোমার শত্রু নই, কিন্তু এই লোকটা। সে বাঁধা অজয়ের দিকে ইঙ্গিত করলো। এই লোকই তোমার পরিবারের ধ্বংসের আসল কারণ। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে ক্রোধ, হতাশা আর অপরাধের মিশ্র আগুন। আরিস জানতো এই মুহূর্তে মেহরিনের ভিতরের প্রতিশোধের শিখা আরও তীব্র হয়ে উঠেছে। চলবে। আরিস ধীরে ধীরে কোমরের পাশে থাকা পিস্তলটি খুলে মেহরিনের দিকে বাড়িয়ে দিল। গভীর ঠান্ডা কণ্ঠে বলল, তোমার বোনের মতো করে এই ছেলেটাকে মেরে দাও। এই ছেলেটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেহরিনের হাত কাঁপতে লাগলো, আঙুল পিস্তলের ট্রিগারের উপর স্থির, চোখে অশ্রু জমে উঠেছে। আরিস বলল, শুট মি। আরিস এক পা এগিয়ে এসে গর্জে উঠল, ট্রিগার চাপো মেহরিন, আজ ন্যায় বিচার তোমার হাতেই। ছেলেটি কান্নাজড়িত কণ্ঠে অনুনয় করেছিল, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন করব না, দয়া করে আমাকে ছেড়ে দিন। মেহরিনের চোখ লাল হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে সে বলল, আমার দিদিকে ছেড়েছিলি যে আমি তোকে ছেড়ে দেব? বল, ছেড়েছিলি বল। ছেলেটা কিছু বলতে না বলতেই মেহরিন হঠাৎ চিৎকার করে উঠল। তার কাঁপা কাঁপা হাত ধীরে ধীরে ট্রিগারে চাপ দিল। ধ্বনিটা যেন মুহূর্তেই পুরো ঘর কাঁপিয়ে দিল। গুলিটা গিয়ে বিঁধল ছেলেটির বুকে। সে এক ঝটকায় মেঝেতে লুটিয়ে পড়ল। মেহরিন তাকিয়ে রইল, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। তার দিদির মুখটা ভেসে উঠল চোখে। হঠাৎ বুক ভরা যন্ত্রণায় সে চিৎকার করে উঠল, দিদি, আমি পেরেছি, তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। দেখতে দেখতে দুদিন কেটে যায়। এই সময়টাকে মেহরিন বারবার অনুতপ্ত হয় আরিসকে ভুল বোঝার জন্য। ঠিক করে সুযোগ পেলেই তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু যতবারই এগিয়ে যায় আরিস তাকে একদম পাত্তা দেয় না, পুরোপুরি ইগনোর করে। আরিস ভোরে অফিসে চলে যায় আর ফিরে আসে গভীর রাতে, যখন মেহরিন ঘুমিয়ে পড়ে। এমনকি মেহরিন জেগে থাকার চেষ্টা করলেও কখন যে চোখ লেগে যায় টেরই পায় না। তাই দুজনে মুখোমুখি হওয়া হয় না। যদি দেখাও হয় আরিস চুপচাপ চলে যায়, যেন তার সাথে কথা বলার ইচ্ছাই নেই। মেহরিন বুঝতে পারে সে আরিসকে খুব কষ্ট দিয়েছে। এখন সে পড়েছে গভীর চিন্তায়, কিভাবে তাকে মানাবে। মেহরিন চিন্তিত মুখে বলল, এভাবে যদি চলতে থাকে আমি কখনোই ওকে মানাতে পারবো না। কিভাবে কথা বলবো ওর সাথে? মেহরিন একদিন মনস্থির করলো,
এভাবে চলতে পারে না। মেহেরি নিজের সঙ্গে বলল, যদি দিনে ঘুমিয়ে নিই তবে রাতে জেগে থাকতে পারবো, আর তখন মুখোমুখি হব ওর সাথে। সেই দিন সকাল থেকেই মেহেরিন বিছানায় শুয়ে থাকলো। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে গভীর ঘুমে ডুবে থাকলো। শুধু একটাই উদ্দেশ্য, রাতে জেগে থাকা। গভীর রাত, বাইরে নির্জনতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক। দরজার লক খোলার শব্দে মেহেরিনের বুক ধক করে উঠল। আরিশ ঢুকলো। মেহেরিনকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এসে লাইট জ্বালাতেই আরিশ অবাক হয়ে যায়। মেহেরিন দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে, তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে নিবদ্ধ। আরিশ একবার তাকিয়ে আবার স্বাভাবিক ভঙ্গিতে নিজের শার্ট গুছাতে লাগলো, যেন কিছুই হয়নি। মেহেরিন রেগে গিয়ে বলল, কী সমস্যা তোমার আরিশ? এভাবে ইগনোর করার মানে কি? হ্যাঁ মানছি আমি ভুল করেছি, তাই বলে কতদিন এই শাস্তি দেবে? আরিশ নীরব। মেহেরিন চোখ ভিজে আসলো। আমি অনুতপ্ত আমার কাজের জন্য। বলো কিভাবে তোমার কাছে ক্ষমা চাইতে পারি, যাতে তুমি আমাকে ক্ষমা করো? আরিশ কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। মেহেরিন তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ালো। মেহেরিন বলল, তুমি কিছু বলবে না? আর কতদিন এইভাবে চলবে? প্লিজ আমাকে ক্ষমা করো আরিশ, আমি আর কোনোদিনও এরকম করব না, প্রমিস। আরিশ এবার থামলো, চোখে এক ধরনের কঠিন দৃষ্টি। আরিশ বলল, কি করবে না মেহেরিন? আমাকে মারবে না? না আমাকে মারার প্ল্যান করবে না? এ কথা শুনে মেহেরিন মাথা নিচু হয়ে গেল, কণ্ঠ কেঁপে উঠল। মেহেরিন ধীরে ধীরে, আমি আর কোনোদিনও এরকম করব না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তার গলা ভেঙে কান্নায় বেরিয়ে এলো, অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। আরিশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তার ভেতরে অনুতাপ, অসহায়তা সবটাই পড়তে পারছিল। ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরিনের কাঁধে রাখলো। মেহেরিন অবাক হয়ে তাকালো। আরিশ নরম সুরে বলল, তুমি আমার সত্যিই কষ্ট দিয়েছিলে মেহেরিন, কিন্তু মনে হয় এবার তোমার চোখের জল আমাকে বিশ্বাস করাচ্ছে। মেহেরিন দ্রুত মাথা নাড়ল। মেহেরিন বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবার থেকে শুধু তোমারই হব। আরিশ ধীরে ধীরে তাকে বুকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সব অভিমান, ভুল বোঝাবুঝি, কষ্ট যেন মিলিয়ে গেল। 5 বছর পর। 5 বছর কেটে গেছে। সময় বদলে দিয়েছে অনেক কিছু। অভিমান, ভুল বোঝাবুঝি, তিক্ততা সব যেন ধুয়ে গেছে ভালোবাসার স্রোতে। মেহেরিন আর আরিশ এখন এক পরিপূর্ণ সংসারের মালিক। তাদের জীবনে এসেছে দুটো ছোট সুখের খনি, একটি 7 বছরের ছেলে আর একটি 5 বছরের মেয়ে। দুপুরে রোদের উঠোনে খেলছিল ছোট্ট মেয়েটি, হাতে রঙিন বল, মুখে হাসি। হঠাৎ দৌড়ের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। ছোট্ট মেয়েটি কাঁদতে লাগলো। তখনই কোথা থেকে ছুটে এলো তার ভাই, 2 বছরের বড়। সে দ্রুত বোনটাকেই তুলল, ধুলো ঝাড়ল, কপালে হাত বুলিয়ে দিল। ছোট্ট ভাইটি বলল, আরে কিছু হয়নি, কাঁদিস না, আমি আছি তো। ঘরের ভেতর থেকে মেহেরিন বেরিয়ে এলেন। দৃশ্য দেখে ভ্রু কুঁচকালেন। মেহেরিন বলল, এই মেয়েটা, তুমি দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছ। এভাবে দৌড়াদৌড়ি করলে তো পড়ে যাবেই, তাই না? মেয়েটি কান্না থামাতে থামাতে মায়ের দিকে তাকালো। মেহেরিন বকতে বকতে তাকে কোলে তুলে নিলেন আর ছেলের হাত ধরলেন। তিনজন ধীরে ধীরে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই গেটের সামনে এসে থামলো একটি কালো গাড়ি। তিনজনই পিছন ফিরে তাকালেন। গাড়ি থেকে নামলো লম্বা সুঠাম চেহারার এক ব্যক্তি। সে আর কেউ নয়, আরিশ। মেয়েটির সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করলো। ছোট্ট মেয়েটি বলল, পাপা পাপা। সে হাত নেড়ে ছুটে যেতে লাগলো, কিন্তু মেহেরিনে কোলে থাকার কারণে কেবল নাচতে লাগলো আনন্দে। আরিশ কাছে আসতেই মেয়েটি কোল থেকে ঝাঁপিয়ে তার বাবার কোল উঠতে চাইল। ছোট্ট মেয়েটি অভিযোগ ভরা গলায় বলল, পাপা, মামি আমাকে বকেছে। আরিশ নাটকীয়ভাবে চোখ বড় করলো। আরিশ বলল, কি, আমার কিউট মেয়েকে বকেছো? মেহেরিন, দেখো আমার মেয়েকে কেউ বকা দেয় না। মেহেরিন ঠোঁট বাঁকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, যেমন বাবা তেমন মেয়ে, একদম আদুরে। আরিশ মেয়েকে কোলে নিয়ে হেসে হেসে ঘরে ঢুকে গেল। পেছনে ছেলের হাত ধরে মেহেরিনও হাসতে হাসতে ভেতরে এলেন। ঘরের ভেতর ভরে উঠল হাসির শব্দ, ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার আবহে। যেন 5 বছর আগে যতই ঝড় বয়ে যাক, আজ তারা একে অপরের নিরাপদ তীর। শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়। সমাপ্ত।